नमस्कार श्रोता बंधुगण, भिन्न स्वादेर गल्पेर समाहार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमी आगेर दिन पाठ करेछिलाम साहित्यिक शीर्षेन्दु मुखोपाध्यायेर लेखा अद्भुतरे सिरिज थेके गोसाई बागानेर भूत गल्पेर प्रथम पर्व। आज सेई गल्पेर द्वितीय एवं अंतिम पर्व पाठ करब। गल्प पाठ यदि आपनादेर भालो लागे गल्पेर शेषे अवश्यई एकटा लाइक करे देबेन। आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। तो चलुन शुरू करा जाक गोसाई बागानेर भूत गल्पेर द्वितीय अथवा अंतिम पर्व। बुड़ुनेर आजकल काजकर्म बड्ड बेड़ेছে। सकाले उठे घर झाटाते हय, नेता दिए मेझे मुछते हय, निजेर पड़ार टेबिल निजेकेई गोछाते हय, कुयो थेके स्नानेर जल तुले निते हय, खाওয়ার पर निजेर बासन मेजे निते हय, सप्ताहे दुदिन निजेर जामा कापड़ बिछानार चादर और बालिशेर ओयार काचते हय, निजेर जूतो पालिश करे निते हय, मशारी टांगाते हय, हाजारो काज। भेलु डाक्तारेर हुकुमे तार काजे साहाज्य करा सबाई बन्ध करे दिएছে। अपमान आरो आछे, अंके फेल कराय तार बिछानाय आर तोषक पाता हय ना, चौकिर ओपर शतरंजी आर चादर पेते शोया, पाये जूतो परे बटे किन्तु मोजा बारण, रंगचंगे जामा कापड़ परा बारण। प्रथम प्रथम बुड़ुनेर एते खूब कष्ट हतो, अभिमाने चोखे जलও एसे जेत, राते एका शुए फुपिए फुपिए काँदतो। किन्तु आजकल तार कष्ट आर नेই। घुम थेके खूब भोर रातेই उठे पड़े से। निधिरामी डेके देয়। उठे देखते पाय निधिराम घर दोर साफ करे पड़ार टेबिल गुछिए रेखेছে। स्नानेर समय जखन बुड़ुन जल तोले तखन आसले ताके भारी बाल्ति टेने तुलते हय ना, दड़िटा धरे दाঁড়িয়ে থাকে, बाल्ति आपना थेकेই उठे आसे ओपरे। बासन মাজতেও तार कोनो कष्ट नेই। कुयो पारे गिये एटो बासन राखते ना राखतेई মাজা धोয়া হয়ে যায়, मशारी आपना थेकेई टांगानो गोंजा हये যায়। राते शक्त चौकिते शुते कष्ट हय बोले तारो व्यवस्था हयेছে। खूब नरम एकटा तोषक कोत्थेके बिछानाय चालान हये যায় राते, आबार सकाल हतेई सेटा लोपाट। पড়াশোনার कष्ट खूब बेशी नेই आजकल। पढ़ा हबे कि, क्लासे যত শক্ত প্রশ্নই তাকে করা হোক না কেন নিধিরাম ঠিক কানে কানে উত্তর বলে দেয়। বুড়ুন আজকাল ভারী আয়েশের জীবন কাটাচ্ছে। তবে কিনা নিধিরাম যে এত খাতির করছে তারও কারণ আছে। প্রায় দিনই রাত্রিবেলা নিধিরাম এসে বিছানার ধার ঘেঁষে মেঝেই বসে ঘ্যান ঘ্যান করে বলে, বুঝলে বুড়ন, তুমি দেখছি মহা চালিয়াত ছেলে, কথা দিয়ে কথা রাখো না। বুড়ুন ঘুম চোখে হাই তুলে বলে, এখন ঘুমোবো, তুমি কেটে পড়ো তো। আহা, ঘুমোবে তো ঠিকই, কিন্তু আমার যে ঘুম কেড়ে নিয়েছ জানো তো। এই যে সেই যে গোসাই বাগানে আমাকে হেনস্থা করেছিলে, তারপর থেকে আর ভূতের সমাজে আমার মুখ দেখানোর জো নেই। স্বয়ং গোসাই বাবা আমাকে সাপ বলে দিয়েছে, যদি বরুণ কোনো দিন তোকে একটু ভয় খায় তবেই আবার সমাজে তোর জল চলবে, নইলে খরম পেটা করে মামদোদের রাজ্যে তাড়িয়ে দিয়ে আসবো। তা আমি করব কি? নিধিরাম অভিমান ভরে বলে, তোমার জন্য কত কি করছি, আর তুমি এটুকু আমার জন্য করতে পারবে না? আমার যে তোমাকে ভয় লাগে না নিধিদা? চেষ্টা তো করতে পারো। দূর, তোমাকে ভয় খাওয়ার কথা ভাবলে হাসি পায় যে। নিধিরাম আষ্টে মুখ করে চলে যায়। তবে দিন রাত ঘ্যান ঘ্যান করতেও সে ছাড়ে না। দাদু আজকাল কথাবার্তা খুব বলেন না। দিন রাত তার গাছগাছরা নিয়ে নানা ভাবনা চিন্তা, নানা রকম নতুন নতুন অরিষ্ট পাঁচন চূর্ণ তৈরি করছেন। दिन रात बने जंगले घुरे मूल छाल पाता संग्रह करছেন।
হিরে মুক্ত সোনা পুড়িয়ে ভস্য তৈরি করছেন, মৃগনাভির সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন। এসব বাতিক তার বরাবরই ছিল, কিন্তু ইদানিং যেন বড় বেশি চিন্তিত দেখাচ্ছে তাকে। রবিবার দাদু বুড়ুনকে ডেকে বললেন, তোমার তো সব দিক দিয়ে প্রবল উন্নতি হচ্ছে দাদা, লক্ষ্য করছি। আমি না ডাকতেই তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ো, তো নিখুঁতভাবে সব কাজ করছো ঘড়ির কাঁটা ধরে। বুড়ুন লাজুক ভাব করে মাথা নুইয়ে রইল। দাদু কাছে টেনে এক হাতে বুকে চেপে ধরে অন্য হাতে মাথায় বিলি কেটে বললেন, খুব ভালো, খুব ভালো। দাদু অনেকক্ষণ তাকে এইভাবে বুকের কাছে ধরে থেকে খুব আস্তে করে বললেন, দেখো দাদু, বুড়ো হয়েছি, কবে মরে টরে যাই, তাই ভাবছি আমার যা কিছু বিদ্যে সব এখন থেকেই তোমাকে কিছু কিছু শেখাই। এমনিতে দাদুর সঙ্গে বুড়ুনের সম্পর্ক খুবই ভালো, কিন্তু তা বলে দাদু কখনো এইরকমভাবে বুড়ুনকে আদর করেন না। তাই দাদুর মধ্যে একটা কেমন অসহায় ভাব টের পেয়ে বুড়ুন অবাক। তার দাদু রাম কবিরাজ কখনো কাউকে ভয় খান না, কারো পরোয়াও করেন না, কিন্তু এখন যেন বুড়ুন টের পাচ্ছিল যে দাদু ঠিক আগেকার দাদু আর নেই। বুড়ুন নিজে ভারী দুষ্টু ছেলে ছিল বরাবর। অঙ্কে ফেল করার পর থেকেই সে কেমন একটু মুষড়ে পড়েছে, তাই কারো মন খারাপ থাকলে সে টপ করে সেটা টের পেয়ে যায়। তার নিজের যেমন পরিবর্তন হয়েছে, তার দাদুরও তেমনি একটা কিছু পরিবর্তন হয়েছে। বুড়ুন বলল, দাদু, তোমার কি মনটা খারাপ? আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। রাম কবিরাজ খুব চিন্তিত মুখ করে বুড়ুনের দিকে চেয়ে থাকেন একটু, তারপর মাথা নেড়ে বলেন, বিপদ বলে বিপদ, কিন্তু আমার নিজের জন্য তো ভাবি না দাদা। বুড়ো হয়েছি, কাজেই মরতে ভয় পাই না। তবে কি না একটা দুষ্টু লোক এসে সারা শহরটাকেই নষ্ট করে দেবে। দুষ্টু লোক? সে কে? বুড়ুন অবাক হয়ে বলে, আছে একজন। সে এসে কি করবে? কি করবে তার কি কিছু ঠিক আছে দাদা? তাই আমি ভাবছি সময় থাকতেই তোমাকে খানিকটা বিদ্যা শিখিয়ে যাই। আর এ বিদ্যা কিন্তু শুধু শিখলে হবে না, আবিষ্কারকও হতে হয়, উদ্ভাবকও হতে হয়। আয়ুর্বেদে যা আছে তার বাইরেও আমি অনেক ওষুধ তৈরি করেছি। এ তো গেল একটা দিক। আবার ভালো চিকিৎসক হতে গেলে শুধু রোগ আর ওষুধ চিনলেই হবে না, পয়সার ধান্দা থাকলেও হবে না। রুগী তোমার কথা মতো ওষুধ খায় কি না দেখতে হবে, পথ্য দেখতে হবে, রুগীকে আপনজনের মতো ভালোবাসতে হবে। ভালোবাসাই চিকিৎসার মূল কথা। স্নেহ, মমতা, দরদ না থাকলে ভালো চিকিৎসা হয় না। আরও আছে, কোনো লক্ষণ দেখে কোন রুগীকে কি ওষুধ দিলে আর তার ফলাফল কি হলো এসব লিখে রাখতে হয় আলাদা খাতায়। মাঝে মাঝে খাতাখানা খুলে দেখতে হয়, তাতে কিছু ভুল হয় না। অতীতে যদি কোনো ভুল চিকিৎসা করে থাকো তবে তা শুধরে নিতে পারবে, আর ভুল করবে না। আমার এরকম 20-21খানা খাতা আছে, সেগুলো ছেপে বই বার করলে মানুষের উপকার হবে। কিন্তু আমার আয়ুতে বোধহয় আর অত কাজ কুলোবে না। সেই খাতাগুলো আমি তোমাকে সব দিয়ে যাব। বুড়ুনের মন খারাপ হয়ে যাচ্ছিল। দাদু এমনভাবে কথা বলছেন যেন তাঁর আর বেশি দিন নেই। একটু বেলায় দাদু চাকর সঙ্গে নিয়ে গোসাই বাগানের দিকে গাছপালার সন্ধানে গেলেন। বুড়ুন সেই ফাঁকে দাদুর ঘরে গিয়ে ঢুকল। বুড়ুনের মন খারাপ থাকলেই সে গিয়ে দাদুর ঘর থেকে চুরি করে চবনপ্রাশ খায়। দাদুর চবনপ্রাশ একদম আচারের মতো খেতে। ঘরের মধ্যে কবিরাজি ওষুধের একটা সুন্দর মিষ্টি গন্ধ। এই ঝাঁঝালো সুন্দর গন্ধটা বুড়ুনের দারুণ ভালো লাগে, আর এই জন্যই তার মাঝে মাঝে কবিরাজ হতে ইচ্ছে করে।
চবনপ্রাশের বয়াম থেকে এক কোষ তুলে চাটতে চাটতে বুড়ুন গিয়ে দাদুর আরাম কেদারায় বসে। আরাম কেদারায় দাদুর মাথার তিল তেলের গন্ধ লেগে আছে, বেশ লাগে। হঠাৎ একটু হাওয়া ছাড়ল। ঘরের মধ্যে দাদুর টেবিলের কিছু কাগজপত্র এদিক ওদিক উড়ে গেল, আর একটা ছোট্ট কাগজ উড়ে এসে পড়ল বুড়ুনের কোলে। অন্যমনস্ক বুড়ুন কাগজটা খুলে দেখে লাল কালিতে লেখা একটা চিঠি। চিঠির ভাষা এরকম: প্রণামান্তে নিবেদনমেতৎ। যে মহাশয় আমাদের পরম পূজনীয় সর্দার হাবু মহারাজকে জব্দ করিবার নিমিত্ত আপনি যে সব দুষ্কার্য ষড়যন্ত্র করিয়াছিলেন তাহা আমরা বিস্তৃত হই নাই। হাবু মহারাজ শীঘ্রই সরকারের হেফাজত হইতে খালাস পাইবেন। আমরা মা কালীর নামে প্রতিজ্ঞা করিয়াছি, হাবু মহারাজের অপমানের প্রতিশোধ লইব। আপনার অন্তিম সময় আগত জানিবেন। শীঘ্রই সাক্ষাৎ হইবে বলিয়া দিন গুনিতেছি। নিবেদন ইতি আপনার দাসানুদাস হাবু মহারাজের অনুচরবৃন্দ। চিঠিটা পড়ে বুড়ুন অবাক। এত বিনয় আর নম্রতার সঙ্গে কেউ কাউকে শাসায় নাকি? তার ভারী হাসি পাচ্ছিল, কিন্তু হঠাৎ দাদুর সব হাবভাব আর কথাবার্তা মনে পড়ে যাওয়ায় সে বুঝতে পারল চিঠিটা মজার নয়। এলেবেলে চিঠি হলে দাদু অত অন্যরকম হয়ে যেতেন না। চবনপ্রাশটা খুব তাড়াতাড়ি শেষ করে বুড়ুন নিজের ঘরে আসে। দরজা বন্ধ করে দিয়ে সে গম্ভীর গলায় ডাকে, নিধিরাম, ও নিধিদা। নিধিরাম কাছে পিঠে না থাকলেও ক্ষতি নেই। চারদিকে বাতাসে আনাচে কানাচে নিধিরামের অসংখ্য চড় ঘুরে বেড়ায়। তাদের মধ্যে অনেকে নতুন ভূত, আনাড়ি ভূত, ভীতু ভূত, গাড়ল ভূত, পাগল ভূত, সাধু আর চোর ভূত আছে। কিন্তু সকলকেই নিধিরামের বলা আছে যে বুড়ুন তাকে ডাকলে তক্ষুনি যেন খবর দেওয়া হয়। আজও একটা লিকলিকে রোগা ভূত মোটা ডিকশনারির পাতার মধ্যে ঢুকে চ্যাপ্টা হয়ে ঘুমোচ্ছিল। বুড়ুনের ডাক শুনে তক করে যখন বেরিয়ে এলো তখনও তার শরীরটা কাগজের মতো চ্যাপ্টা হয়ে আছে। ঘুম চোখে তাড়াতাড়ি একটা নমস্কার করে বলল, আজকে উনি একটু মরা আহার করতে মনসাগরী গেছেন, সেখানে মরক লেগেছে কি না? মরা আহার করতে? ঘেন্নায় বুড়ুন ঠোঁট বাঁকায়। রোগা ভূত একগাল হেসে বলে, যখন ভূত হবেন তখন আর আপনি অমন কথা বলবেন না। সে এমন ভালো খেতে যে পোলাও কালিয়া কোথায় লাগে। বুড়ুন বিরক্ত হয়ে বলে, তাকে এক্ষুনি ডাকো, বলো বিশেষ দরকার। লিকলিকে ভূতটা যাচ্ছি বলে এক লম্ফে আকাশ পার হয়ে গেল। একটু বাদেই নিধিরাম খড়কে দিয়ে দাঁত খুঁড়তে খুঁড়তে হাজির। ডাকলে কেন? বুড়ুন বলল, আঁচিয়ে এসেছ? ভূতের আবার আঁচানো? যাও আঁচিয়ে এসো। স্বাস্থ্যবিধি মানো না, সদাচার নেই। এই তোমার কেমন মানুষ বলো তো নিধিদা? লজ্জা পেয়ে নিধিরাম আঁচিয়ে আসে। বুড়ুন জিজ্ঞেস করে, হাবু মহারাজ বলে কাউকে চেনেন? নিধিরাম চমকে উঠে বলে, ও বাবা, চিনব না। ই বাবা রে, সে আমাদের কম জ্বালিয়েছে নাকি? কীরকম? ওহ, সে আর বলো না। হাবু গুন্ডা ভূতের মন্ত্র জানতো, তাই দিয়ে আমাদের বশ করে করে খুব খাটাতো। সর্ষে আর ঝাঁটা দিয়ে পেটাতেও খুব। কেন বলো তো, তার কথা জিজ্ঞেস করছো? সে যদি আবার এখানে আসে তবে কি হবে? আসবে? ও বাবা, তবে গেছি। তোমরা ওকে খুব ভয় খাও নাকি? তাকে সবাই ভয় খায়। আমাদের যে কি নাকাল করতো এক সময়ে। বুড়ুন গম্ভীর হয়ে বলে, আমি একটা কথা স্পষ্ট জানতে চাই। হাবু এখানে এলে তুমি তাকে বেশি খাতির করবে না আমাকে? নিধিরামও গম্ভীর হয়ে বলে, দেখো বুড়ুন, তুমি বাচ্চা ছেলে বলে নিতান্ত মায়ায় পড়ে তোমার কাজকর্ম করে দিই, এই খাতিরও দেখাই। কিন্তু হাবুর হলো অন্য কথা।
তাকে আমরা কেউ ভালোবাসি না বটে, দু চোখকে দেখতেও পারি না, কিন্তু তার হলো মন্ত্রের জোর। মন্ত্রের কাছে তো আর চালাকি চলে না, সে ঘাড় ধরে আমাদের দিয়ে চাকর বাকরের কাজ করিয়ে নেবে। সে যদি আসে তবে সাপ বলে দিচ্ছি যে আমাদের আর তোমার পক্ষ নেওয়া সম্ভব হবে না। বটে? হ্যাঁ, কি করব বলো, আমরা মন্ত্রের বশ। বুড়ুন খুব চিন্তিত হয়ে চুপ করে থাকলো। তারপর বলল, তখন ডাকলেও আসবে না? নিধিরাম মাথা নেড়ে বলে, আসবো না বলছি না, তবে সে সময় যদি হাবু কোনো কাজে লাগিয়ে দেয় তবে আসা সম্ভব নয়। আগে হাবুর কাজ, তারপর অন্য কথা। হাবু যদি তোমাকে হুকুম করে যাও গিয়ে বুড়ুনের মাথাটা ছিঁড়ে আনো, তাহলে আমার মাথা সত্যিই ছিঁড়ে নেবে? নিধিরাম যদিও ভূত, তবু এখন তারও কপালে ঘাম দেখা দিল। অস্বস্তির সঙ্গে বলল, ওসব অলক্ষণে কথা থাক, বলতে নেই। যদি হাবু অমন কথা বলেই তবে কি করবে? নিধিরাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমাকে ভালোবেসে ফেলেছি বুড়ুন, কি আর বলবো। তবে হাবুর যদি হুকুম হয় তবে নিজের মাথা ছিঁড়তেও আমরা বাধ্য। দোলের দিনটা এগিয়ে এলো যেন ঘোড়ায় চেপে। হাবু গুন্ডা যে ছাড়া পাবে সে খবর পাঁচকান হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে, কারো আর জানতে বাকি নেই। হাবু যত পাজি হোক, এ শহরে কিছু লোক আছে যারা হাবুর পরম ভক্ত। তারা মনে করে হাবুর যেসব অলৌকিক শক্তি দেখা গেছে সেরকমটা শুধু বড় বড় মহাপুরুষদেরই থাকে। কাজেই হাবু চুরি ডাকাতি যাই করুক, এসব লোকদের কাছে সে সাক্ষাৎ ভগবানের ছোট ভাই। এই রকমই একজন হলো পাঁচকড়ি আঢ্য। একসময় সে হাবু ওস্তাদের পাঁচালি নামে একখানা চটি বইও বের করেছিল। তাতে ছিল, প্রথমে বন্দনা করি দেব মহেশ্বর, তারপরেতে বন্দি আমি সর্বচরাচর, বড় সুখে পুজি আমি বাগদেবীর চরণ, মাতা পিতার চরণে দেই সর্বপ্রাণমন, উত্তরেতে হিমালয়, দক্ষিণেতে বন, তার মধ্যে কত গ্রাম গঞ্জ অগণন, গঞ্জের মধ্যে শ্রেষ্ঠ হলো ভ্যাটাগুড়ি ধাম, যেথায় বসতি করেন হাবু পুণ্যবান। এরপর পাঁচালিতে পাঁচকড়ি আরও লিখেছিল, গুণাকর হাবুর গুণের নাই শেষ, পলকে মনুষ্যে ধরি করি দেয় মেষ, ব্যাঘ্র বাহন আর ভূত প্রেতের সঙ্গ, নিশি দারোগা ভাগের অনে দিয়া ভঙ্গ, অয়স্কান্ত বীরত্ব দেখাতে এসেছিল, হাবু ওস্তাদ কৌশলে তারেও তাড়াইল, অবশেষে হেলে দুলে আসিল গদাই, গুণাকরের কোপে শেষে তারও রক্ষা নাই। একসময় এই পাঁচালি হাটে বাজারে বয়ে ফিরত পাঁচকড়ি। গদাই দারোগার হাতে হাবু জব্দ হওয়ার পর সে কিছু মিইয়ে যায়। বহুদিন বাদে আবার হাবু ফিরে আসছে শুনে তার একগাল হাসি দেখা গেল। রাম কবিরাজের সঙ্গে একদিন দেখা করে বলল, কবিরাজ মশাই, শুনছেন নাকি? হাবু দেবতা আবার ফিরে আসছেন। যারা তাকে হাজতে পাঠিয়েছিল এবার তারা ঠেলা বুঝবে, কি বলেন ঠাকুর? রাম কবিরাজের সঙ্গে হাবু কি জানি কেন কোনোদিন তেমন ঝামেলা করেনি, কিন্তু কবিরাজ মশাই নিজে গিয়ে যখন হাবুর বিরুদ্ধে সাক্ষী দিলেন তখন হাবু আদালতেই বলে উঠেছিল, কাজটা ভালো করলেন না রামদা। কথাটা কবিরাজ মশাইয়ের মনে আছে। তিনি তেতো মুখ করে পাঁচকড়িকে বললেন, মানুষকে খামোকা দেবতা বানাচ্ছ কেন? হাবু আর যাই হোক মানুষই বটে। পাঁচকড়ি জিভ কেটে বলে, ছিছি, ও কথা বললে পাপ হয়, তার ক্ষমতা স্বয়ং ভগবানের মতো। তাই যদি হবে তো জেল থেকে বেরোতে পারলো না কেন মন্ত্রের গুণে? সে তার লীলা। আমি একবার হাজতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়ে কি দেখলাম জানেন? তার কপালে সিঁদুরের ত্রিশূল, এই বড় জটা হয়েছে চুলে, চোখ রক্তবর্ণ, আর সেপাই থেকে শুরু করে জেলার সাহেব পর্যন্ত দিন রাত তার সামনে হাত জোড় করে আছেন।
শয়ে শয়ে লোক এসে তার ভোগের জন্য মন্ডা মিঠাই তরি তরকারি মাছ মাংস দিয়ে যায়। জেলের সবাই তার প্রসাদ পায়। আমাকে বললেন, ওরে পাঁচকড়ি, হাজতে কদিন থেকে একটু চিত্তশুদ্ধি করছি। ভগবানেরও তাহলে চিত্তশুদ্ধির দরকার হয় বলছো? পাঁচকড়ি রেগে গিয়ে বলে, অবিশ্বাস করছেন? এই বলে রাখছি কবিরাজ মশাই, আপনারা কেউ নিস্তার পাবেন না। পাঁচকড়ি বিদায় হলে রাম কবিরাজ নিজের মনে খানিক চিন্তা করলেন। তারপর বোধহয় থানা মুখো রওনা দিলেন। থানায় নতুন দারোগা এসেছে, অল্প বয়সী ছোকরা, কথায় কথায় ফটাফট ইংরেজি বলে ফেলে। ছোকরা খুব একটা খারাপ মানুষ নয়, তবে কিনা কাজকর্মে এখনও তেমন পোক্ত হয়ে ওঠেনি। কবিরাজ মশাই হাবুর কথা তুলতেই ছোকরা দারোগা শম্ভুচরণ বলে ওঠে, ওফ, দ্যাট ফেমাস রোগ! না, এবার আর তার কোনো জারিজুরি খাটবে না। রাম কবিরাজ হেসে বললেন, তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা। না হে বাপু, কাজটা অত সহজ নয়। বাবুরাম সাপুরের সেই কবিতা বোধহয় শম্ভুচরণ পড়েনি। যাই হোক, সে একটু ডাঁটের সঙ্গে বলল, নাকে তেল দিয়ে ঘুমন গে কবিরাজ মশাই, হাবুকে কাবু করতে আমার 2 দিনও লাগবে না, অবশ্য সে যদি গোলমাল করে। দোলের কয়েকদিন আগে গঞ্জে কিছু কিছু সন্দেহজনক চেহারার লোকের আনাগোনা হতে লাগলো। তারা আড়ি আড়ি চায়, গোমরা মুখ করে ঘুরে ফিরে, কারোর সঙ্গে কথাবার্তা বলে না। হরিহরবাবু সাইকেলে চেপে তিস্তা ঘাটে যাচ্ছিলেন। সন্ধ্যের মুখে ফিরবার সময় গঞ্জের উত্তর দিকের শাল জঙ্গলের মধ্যে বাতাস শুকে বাঘের গন্ধ পেলেন। এত জোরে সাইকেল চালিয়েছিলেন যে 2 চাকার গাড়িখানা শেষমেশ চাকায় ভর করে দেওয়া ছেড়ে যেন পাখনায় ভর করল। বাজারের কাছে এসে বাহ বাহ বলে চেঁচাতে চেঁচাতে অজ্ঞান হয়ে গেলেন সাইকেল শুদ্ধ। লোকজন ভিড় করে এলো। একজন বলতে লাগলো, উনি বাহ বাহ বলে কাকে যেন বাহবা দিচ্ছিলেন এইমাত্র, তবে পড়লেন কেন? অন্যজন বলল, উনি এত জোরে সাইকেল চালিয়েছিলেন যে নিজের এলেম দেখে নিজেকেই নিজে বাহবা দিচ্ছিলেন। একটা বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, সাইকেলটাও কি অজ্ঞান হয়ে গেছে বাবা? সনাতন বাবুর বড় দাবার নেশা, সারাদিন দাবার খুঁজে বেড়ান। তা গঞ্জে ভালো দাবারু আর কজনই বা আছে? যারা আছে তাদেরও তো সব সময় পাওয়া যায় না। সনাতনবাবু আবার মাঝরাতে ঘুম ভেঙে গেলে উঠে হ্যারিকেনের উস্কে দাবার ছক পেতে বসেন। তখন সঙ্গী সাথী আর পাবেন কোথায়, তাই একা একাই খুঁটি সাজিয়ে দুদিকেই চাল দেন। এরকম এক রাতে খেলতে বসেছেন, হঠাৎ দেখেন তার উল্টো দিকের খুঁটি আপনা থেকেই চলছে। আর কি অসাধারণ সব চাল! খেলা শুরু হতে হতেই 12 চালের মাথায় ঘোড়া আর গজের মুখে মাত হয়ে গেলেন। খেলা যখন চলছিল তখন দাবার নেশায় অত খেয়াল করেননি। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বাপড়ে বলে চেঁচিয়ে উঠলেন। ভয়ে তার দাঁত কপাটি লাগলো। তবে এ কথা ঠিক যে গঞ্জে বাঘের গন্ধ পাওয়া যাচ্ছিল এবং অলৌকিক সব কাণ্ডও ঘটতে শুরু করেছিল। রাম কবিরাজের দোকানে সবাই খুব গম্ভীর হয়ে বসে আছেন সন্ধেবেলায়। কমলাক্ষবাবু কসফোটার জড়িয়ে শীতে কাঁপতে কাঁপতে হাজির হয়ে বললেন, আর বলো না, দামি শালটা কি হলো? রামবাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, নিয়ে গেল? কে? আর কে? সবাই মুখের দিকে চেয়ে আছেন, কিন্তু কমলাক্ষবাবু এর বেশি বলতে রাজি হলেন না। রাম কবিরাজ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নিয়তিকে নবদ্ধতে। মন্মথবাবুও সেই কথায় সায় দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, হ্যাঁ, সে কথা ঠিক। আমরা যতই না কেন সাবধান হই, নিয়তি মারলে কিছু করার নেই। রামবাবু কটমট করে তার দিকে চেয়ে বলেন, আমি আমাদের কথা বলিনি, আমাদের নিয়তি ঠিক আছে। আমি হাবু গুন্ডার নিয়তিটাই দেখছি। মন্মথবাবু চারপাশ চোরা চোখে দেখে নিয়ে বললেন, ও নাম কেন না, কে কোথায় শুনতে পাবে? কমলাক্ষবাবুও বললেন, কবরেজ, তো তোমার সাহসটা একটু কমাও। সাহস ভালো, কিন্তু অতি সাহস ভালো নয়। সারা রা 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 ঢেক চলি যা, ঢেক চলি যা, ঢেক চলি যা। সারা রাত দেহাতিদের বস্তিতে দোলের সঙ্গে গান হয়েছে। ভোর হলেই দোল।
ছেলেমেয়েরা পিচকিরি, রং, আবির সব 2-3 দিন আগে থেকে জোগাড় করে রেখেছে। রং খেলার জন্য যার যা ছেঁড়া পুরনো জামাকাপড় আছে তা বের করা হয়েছে বাক্স প্যাটরা ঘেঁটে। পচা ডিম জোগাড় করা, বেলুন বোম তৈরি করা শেষ। আলু আধখানা করে কেটে তাতে ব্লেড দিয়ে কুঁড়ে কুঁড়ে উল্টো করে গাধা লেখা হয়ে গেছে অনেকেরই। 2-4 জন বড়লোকের বাড়িতে আবার দোলের দিন রং দিতে গেলে খাওয়ায়। এবার কে কী খাওয়াবে তাই নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। মন্মথবাবুর নাতি ভুতুম মহা ডানপিটে দুষ্টু ছেলে। সে তার আবিরের মধ্যে চুপি চুপি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছে। ডিমের খোলা জোগাড় করে তার মধ্যে ভেঁউ আর লাল পেটওয়ালা কাঠ পিঁপড়ে ধরে এনে রেখেছে। তারপর আটা গুলে ডিমের খোলা জুড়ে নিয়েছে। যার গায়ে ছুঁড়বে তার গায়ে রং লাগবে না বটে, কিন্তু পিঁপড়ের কামড়ে তিরিং বিরিং লাফাবে। তাছাড়া তার রঙের বালতিতে কাঁচা গোবর মেশানো আছে, আর আছে আলকাতরার কৌটো। ভুতুমের সঙ্গে রং খেলা দূরে থাকুক, এমনিতেই কেউ খেলতে চায় না। তার মতো দুষ্টু ছেলে গঞ্জে নেই। শুধু পরাণ নামে একটি ছেলে আছে যে ভুতুমের মতো অতটা না হলেও বেশ দুষ্টু। সেই পরাণ হলো ভুতুমের প্রাণের বন্ধু। ভুতুম কিন্তু পরাণকেও ছাড়ে না। একবার তার জামার পকেটে শুঁয়োপোকা ছেড়ে দিয়েছিল। বুড়ুনের এবার রং খেলা বারণ ছিল। তার বাবা বলে দিয়েছেন সামনের বছর অল সাবজেক্ট ভালোভাবে পাশ করলে আর অঙ্কের লেটার পেলে আবার নর্মাল লাইফ ফিরে পাবে। বুড়ুনের বাবা স্কুলে প্রায় খোঁজ খবর করে বুড়ুনের কতটা উন্নতি বা অবনতি হচ্ছে তা জেনে নেন। মাস্টারমশাইরা এক বাক্যে বলেন বুড়ুনের উন্নতি অসাধারণ। সে শুধু ফাইনালে ফার্স্টই হবে না, আরও অনেক কিছু করবে। যেমন অলিম্পিক থেকে অন্তত 12টা সোনার মেডেল আনবে, ক্রিকেটে ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙবে, ফুটবলে গোষ্ঠপালকে ছাড়াবে। বুড়ুনের বাবা এসব কথায় তেমন গুরুত্ব দেন না, তবে শুনে একটু আধটু খুশি যে না হন তা নয়। কিন্তু খুশি হয়ে রাস আলগা করেন না, ছেলেকে কড়া শৃঙ্খলায় রাখেন। দোলের দিন সকাল হতে না হতেই রাস্তা থেকে ছেলেদের হল্লা ভেসে আসছিল। ছেলেরা রং নিয়ে একে ওকে তাড়া করছে, খুব হাসছে, চেঁচাচ্ছে। বুড়ুন তখন নিজের পড়ার ঘরটিতে বসে দাঁতে দাঁত চেপে অঙ্ক কষে যাচ্ছে। আজকাল দিনে গড়পড়তায় 20টা করে অঙ্ক কষতে হয়। কালীবাবুর দেওয়া বোমার মতো অঙ্ক সব, দাঁত বসানোই শক্ত। পরশু পর্যন্ত এসব অঙ্ক জলের মতো সহজে করে ফেলেছে বুড়ুন। না, ঠিক বুড়ুন করেনি, বুড়ুনের হাত দিয়ে সেগুলো কষে দিয়েছে আসলে নিধিরাম। কিন্তু কাল থেকে নিধিরামের পাত্তা নেই। এমনকি যেসব নতুন শিক্ষার্থী ভূত নিধিরামের দূত হয়ে আশেপাশে থাকতো তাদেরও কারোর টিকি দেখা যাচ্ছে না। অনেক ডাকাডাকিতে কাল দুপুরবেলা কয়েক মুহূর্তের জন্য নিধিরাম এসেছিল। তার সারা গায়ে মাটি মাখা, চোখ দুটো করুণ, ঘাম হচ্ছে খুব। বলল, আর বলো না, গোসাই বাগানের জঙ্গল সাফ করছি। হাবু ওস্তাদ এসে গেছেন কি না, এসেই হুকুমের পর হুকুম চালাচ্ছেন। কাজ কি সোজা, বিচুটি বন কাটতে হলে বুঝতে পারতে। বুড়ুন কান্না কান্না মুখ করে বলে, তুমি না থাকলে আমার অঙ্ক কি ট্রান্সলেশন কে করে দেবে বলো তো নিধিদা? নিধিরাম গম্ভীর হয়ে বলে, দেখো বরুণ, যা করেছি তা করেছি, এখন ওসব ভুলে যাও। আমাকে আর বড় একটা পাবে না, নিজের পায়ে দাঁড়াতে শেখো এবার। বুড়ুন তখন লোভ দেখিয়ে বলে, আমি ঠিক তোমাকে ভয় খাবো এবার থেকে, দেখো। নিধি হেসে বলে, এখন আর ভয় দেখানোর সময় নেই যে, স্বয়ং গোসাই বাবা পর্যন্ত হাবুর ঘর ঝাঁট দিচ্ছেন, দম ফেলার ফুরসত নেই। তুমি আর কতটুকু বা ভয় খাবে? আমরা হাবুকে যা ভয় খাচ্ছি সে আর বলার নয়। বুড়ুন বলল, হাবু হুকুম দিলে সব কিছু করতে পারো নিধিদা? নিধিরাম হেসে বলে, সব কি পারি রে ভাই, আমাদের হলো গিয়ে হাওয়া বাতাসের শরীর, তা সেই হাওয়া বাতাসের জোর দিয়ে যা করা যায় সেসব পারি। বুড়ুন বলে, আমার দাদু রামকবিরাজের ঘাড় যদি মটকাতে বলে হাবু মটকাবে। নিধির কবিরাজ মশাইয়ের নাম শুনেই সাঁত করে মিলিয়ে গেল বাতাসে। বুড়ুন অবাক,
পরে ভেবেচিন্তে দেখল নিধিরামের সামনে দাদুর নামটা উচ্চারণ করা ঠিক হয়নি। রাম নামকে কোনো ভূত সহ্য করতে পারে? সেই যে গেছে নিধিরাম, অনেক ডাকাডাকিতেও আর আসেনি। তাই কাল থেকে বুড়ুনকে তার অঙ্ক, ট্রান্সলেশন সব নিজেকেই করতে হচ্ছে। কাল করালিবাবুর বাড়িতে পড়তে গিয়ে বুড়ুনের খুব বিপদে পড়েছিল। করালিবাবু যাই জিজ্ঞেস করেন তাই বলতে না পেরে বুড়ুন হাঁ করে থাকে। করালিবাবু খুব অবাক হয়ে বলেন, সে কি বুড়ুন, আমি যে ভেবেছিলাম তুই আইনস্টাইনের মতো একজন কেউকেটা হবি। কালও তো খুব সাংঘাতিক সাংঘাতিক সব অঙ্কের ঘায়েল করে দিচ্ছিলিস যে। স্কুলে ট্রান্সলেশনও পারেনি বুড়ুন। ভূগোল ক্লাসে ভুল করেছে, ছুটির পর খেলতে গিয়ে 0 রানে আউট হয়েছে, বলও করেছে যাচ্ছে তাই। তার অবনতি দেখে গেম টিচার পর্যন্ত অবাক। আজ তাই বুড়ুনের বড় মন খারাপ। পড়ার টেবিলের সামনেই জানালা, সেটা দিয়ে রাস্তার দৃশ্য দেখা যায়। একটাও অঙ্ক না মেলাতে পেরে বুড়ুন খুব অন্যমনস্কভাবে বাইরের দিকে চেয়েছিল। আজ দোল, সবাই রং খেলছে, সে খেলবে না। তার উপর নিধিরাম ছেড়ে গেছে তাকে। হাবু গুন্ডা এসেছে দাদুকে জব্দ করতে। কত কি ভাবছিল বুড়ুন। ঠিক এই সময়ে জানালা দিয়ে একটা রং মাখা মুখ উঁকি দিল। বুড়ুন সাবধান হওয়ার আগেই এক মুঠো ঝাল আবির উড়ে এলো তার চোখে মুখে। অঙ্কের বই খাতা ভাসিয়ে গোবর গোলা ম্যাজেন্টা রং ছড়িয়ে পড়ল। আর ডেও কাঠপিঁপড়ে বোঝাই একটা ফাঁপা ডিমের খোলা তার কপালে লেগে ভেঙে গিয়ে পিঁপড়ে বাইতে লাগলো সর্বাঙ্গে। লঙ্কার জ্বলুনি আর পিঁপড়ের কামড়ে মুহূর্তের মধ্যে বুড়ুন তিরিং তিরিং করে লাফাতে লাগলো। রাগে তার পিত্তি চলে যায়। নিধিদা নিধিদা বলে বার কয়েক ডেকে খেয়াল করে যে নিধিরাম হাবুর বেগার খাটছে, আসবে না। তখন ভুতুমকে ধরার জন্য বুড়ুন 2 লাফে ঘর থেকে রাস্তায় পড়ল। ভুতুম দৌড়ে পালাচ্ছে। বুড়ুন তাকে ধাওয়া করতে করতে ভাবে কতক্ষণ দৌড়বে, এই ধরলাম বলে। কিন্তু স্পোর্টসে সে যেরকম বিশ্ব রেকর্ড ভাঙা দৌড় দৌড়েছিল, এখন তার দৌড়ের বহর সেরকম তো নয়ই। উপরন্তু ভুতুমকে ধরতে খানিক দৌড়েই সে হাঁপিয়ে উঠল। রাস্তার ছেলেমেয়েরা খুব চেঁচিয়ে বুড়ুনকে সাবাস দিচ্ছিল। তারা ভাবছিল গঞ্জের চ্যাম্পিয়ন স্পোর্টসম্যান, যে কিনা একদিন অলিম্পিক থেকে একাই 1 ডজন সোনার মেডেল আনবে বলে সবাই জানে, এক্ষুনি ভুতুমকে ধরে ফেলবে। কিন্তু আজ মোটেই তা হলো না। ভুতুম অনায়াসে দৌড়ে অনেক দূর চলে গিয়ে পিছু ফিরে 2 হাতে কাঁচকলা দেখাতে লাগলো বুড়ুনকে, মুখে হিহি হাসি। গোমরা মুখে বুড়ুন ফেরত আসছিল, কিন্তু মাঝপথে একপাল ছেলে তাকে ধরে আচ্ছা সে রং মাখায়। বুড়ুন গায়ের জোর খাটিয়ে সব কটাকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করে দেখল যে সে একটাকেই কায়দা করতে পারছে না। অথচ পরশুদিন পর্যন্ত তার গায়ে 7টা হাতির জোর ছিল। কোনো ছেলে লাগতে সাহস পেত না। রং মাখা বুড়ুন অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, আর একপাল ছেলে এসে পিচকারিতে তাকে ভিজিয়ে দেয়, পচা ডিম ছুঁড়ে দেয় কে যেন। তাই বুড়ুন আর বাড়ি ফিরল না। ছেলের দলের সঙ্গে মিশে পাড়ায় পাড়ায় রং খেলতে বেরিয়ে পড়ল। আবির দিয়ে দোল খেলা শুরু হয়েছিল, সেই সঙ্গে গোলা রং, শেষে আলকাতরা, কাদা আর গোবর। রঙে রঙে ভূত হয়ে যেতে লাগলো সবাই। শেষে এমন অবস্থা হলো যে কে কোন লোক তার চিনবার জো রইল না। রাস্তাঘাটে সবাই রং সেজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাউকেই চেনা যাচ্ছে না। বুড়ুন রং মাখা ছেলেদের মধ্যে ভুতুমকে খুঁজছিল। আর কিছুর জন্য নয়, ভুতুমকে পেলে তার কান দুটো আচ্ছা সে মলে দিয়ে মাথায় 2টো চাঁটি দেবে। বড্ড বেয়ারা হয়েছে ছেলেটা। অনেক খুঁজে বকুলতলার কাছে ভুতুমকে দেখতে পেল বুড়ুন। নর্দমার পাঁক তুলে রাস্তার লোকের গায়ে ছুঁড়ছে। বুড়ুন গিয়ে তার একটা কান পাকড়ে মাথায় একটা রামচাটি দিয়ে বলে, খুব যে সকালে লঙ্কার গুঁড়ো দেওয়া আবির দিয়েছিলি এখন? ভুতুম ভ্যাঁ করে কেঁদে উঠে বলে, দাঁড়াও, দাদাকে ডেকে আনছি। কালও তুমি চাটি দিয়েছিলে বিশুদা, আর মার্বেল কিনে নিয়েছিলে। বুড়ুন ভুল বুঝতে পেরে জিভ কাটে। ভুতুম নয়, ক্লাস 4-এর ছিঁচকাদুনে ফুচু। অবশ্য ফুচুও তাকে চিনতে পারেনি, বিশু বলে ভুল করেছে। বুড়ুন তাড়াতাড়ি সরে পড়ল। কুমড়োপাড়ায় অবশেষে বুড়ুন ভুতুমকে পেয়ে যায়। রঙের বালতিতে কেরোসিন মেশাচ্ছে। বুড়ুন গিয়ে তাকে হাত চেপে ধরে বলল, ভুতুম, এবার কোথায় পালাবি? সকালে যে বড়। ভুতুম অবাক হয়ে চেয়ে বলে,
দেখ মোনা, ফের ইয়ার্কি করবি তো সেদিনের মতো গুলতি মারবো। আমাদের পাড়ার ছেলেকে ল্যাং মেরে মার খেয়েছিলি সেদিন, তবু লজ্জা নেই বলে ভুল ভুতুম টক করে প্যান্টের পকেট থেকে গুলতি বের করতেই বুড়ুন ভোঁ দৌড়। পিছন থেকে একটা ছুটন্ত গুলতি তার পিঠের হাড়ে টং করে এসে লাগলো। আগে হলে নিধিদা ঠিক গুলতিটা অন্যদিকে উড়িয়ে দিত, কিন্তু নিধিরাম তো এখন আর নেই। ভুতুমকে খুঁজতে গিয়ে বার কয়েক এরকমভাবে ভুল ভুতুমের সঙ্গে দেখা হয়ে গেল বুড়ুনের। অবশ্য তারাও কেউ বুড়ুনকে চিনতে পারেনি। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে বুড়ুন রথতলায় একটা জাম গাছের নিচে শান্তশিষ্ট একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভারী শান্তভাবে রঙিন ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে কোনো পিচকিরি না খারাপ রং নেই, শুধু একটু আবির। বুড়ুন তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ খোকা, নোয়াপাড়ার ভুতুমকে এদিকে কোথাও দেখেছ? ছেলেটা হাসি হাসি মুখ করতেই তার দাঁতে লাল নীল রং দেখা গেল। ছেলেটা খুব ভালো গলায় বলে, হ্যাঁ দেখেছি, কিন্তু তুমি কে বলো তো? আমি বুড়ুন। ও চ্যাম্পিয়ন, তুমি হলে শহরের গৌরব। আমাদের বাসায় তোমাকে নিয়ে খুব আলোচনা হয়। এসো, তোমাকে একটু আবির দিই। দেবো তো? মনে কিছু করবে না তো? ছেলেটার এরকম ভদ্র আর সুন্দর ব্যবহারে বুড়ুন মুগ্ধ হয়ে গিয়ে বলল, কেন আবির নষ্ট করবে ভাই? আমার গায়ে আর রং দেবার জায়গায় নেই যে। ছেলেটা করুণ স্বরে বলে, কিন্তু ছুটে কারো সঙ্গে পারি না বলে আজ যে আমি কারো গায়ে রং দিতেই পারিনি। বড় মায়া হলো শুনে, তাই বুড়ুন মুখটা এগিয়ে দিয়ে বলল, তাহলে দাও। ছেলেটা হুশ করে হাতের আবির বুড়ুনের মুখে ছুঁড়ে দিয়েই দৌড়। আর লঙ্কার গুঁড়ো মেশানো ঝাল আবিরে বুড়ুনের চোখ মুখ জিভ জ্বলে যেতে লাগলো। ছেলেটা দৌড়তে দৌড়তে চেঁচিয়ে বলল, দুও দুও, আমি ভুতুম ধরতে পারলে না। রাগে বুড়ুনের মাথার ঠিক রইল না। সে চোখ মুছতে মুছতেই শব্দ লক্ষ্য করে ভুতুমকে ধাওয়া করে যেতে লাগলো। পায়ের শব্দে আর গলার স্বরে বুঝতে পারল যে ভুতুম যাচ্ছে গোসাই বাগানের দিকে। শহরের সবচেয়ে ভালো পুকুরটা ওই দিকেই। গোসাই বাগানের কাছে বিশাল পুকুরটাকে লোকে বলে সমুদ্র দিঘি। সারা বছর টলটলে জলে ভরা থাকে। ওরকম ভালো জল আর কোথাও নেই, কিন্তু অনেকটা দূরে বলে আর ভয়ের জায়গা বলে লোকে সেখানে বড় একটা স্নান করতে যায় না। বুড়ুন পরিষ্কার শুনতে পেল ভুতুম দৌড়ে গিয়ে সমুদ্র দিঘিতে ঝাঁপ দিয়ে চেঁচালো, দু ধরতে পারলে না। বুড়ুনও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে দিঘিতে ঝাঁপিয়ে পড়ে। জলে কিছুক্ষণ নাকানি চোবানি খাওয়ার পর চোখ পরিষ্কার হয়ে আসে। তখন চারদিকে চেয়ে সে ভুতুমকে খোঁজে, কিন্তু পুকুরে জনপ্রাণী নেই। চারিদিকে ঠান্ডা নিস্তরঙ্গ জল, কোথাও একটা ভুরভুরিও দেখা যায় না। তবে দিঘিটা এত বিশাল যে সবটা নজর করা মুশকিল। বদমাস ভুতুম নিশ্চয় ডুব সাঁতার দিয়ে কোথাও ভেসে উঠবে ভেবে বুড়ুন অনেকক্ষণ জলে সাঁতরে বেড়ালো, কিন্তু ভুতুম কোথাও ভেসে উঠল না। ডুবে গেল নাকি ছেলেটা? কিন্তু ডোববার ছেলে তো ভুতুম নয়। চৌপর দিন সে তার বাড়ির পাশের পুকুরটায় পড়ে থাকে। চিত ডুব কাত কোনো সাঁতারই তার অজানা নয়, দমও আছে অনেক। তবে ভুতুমের হলো কি? খোঁজাখুঁজি করতে করতে বুড়ুন দক্ষিণের ভাঙা ঘাটের কাছে চলে এলো। ডুবে ডুবে পা দিয়ে দিঘির তলায় খুঁজতে লাগলো। যদি ভুতুম ডুবে গিয়ে থাকে তবে ওর শরীরটা তো থাকবে নিচে। হঠাৎ ঘাটের ওপর থেকে একটা গম্ভীর গলায় প্রশ্ন এলো, তুমি ওখানে কি করছো? বুড়ুন অবাক হয়ে চেয়ে দেখে জটাওয়ালা একটা লোক দাঁড়িয়ে আছে। বিশাল চেহারা, গায়ে টকটকে লাল রঙের চাদর আর কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে রাজ্যের দাড়ি গোঁফ। বুড়ুন ঘাটের একটা ডুবো সিঁড়িতে গলা জলে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, একটা ছেলে বোধহয় জলে ডুবে গেছে, তাই খুঁজছি। লোকটা কোনো সাধু টাধু হবে, গম্ভীর গলায় বলল, এ দিঘির জলে মায়ের পুজো হয়, তাই কারো নামা বারণ, তুমি উঠে এসো। বুড়ুন একটু ভয় খেয়েছিল। আস্তে আস্তে জল থেকে উঠে ঘাটে দাঁড়াতেই লোকটা ফের জিজ্ঞেস করলো, তুমি কে? বুড়ুন ভেজা গায়ে শীতে কাঁপতে কাঁপতে বলল,
আমি বুড়ুন, ভেলু ডাক্তারের ছেলে, রাম কবিরাজ আমার দাদু। শুনে লোকটার মুখ একেবারে পাকা আমের মতো মিষ্টি হয়ে গেল। হেসে বলল, তাই বলো, এসো এসো, আজ দোলের দিন তোমাকে মিষ্টি মুখ করাবো। তোমার বাবার দাদুর সঙ্গে আমার খুব খাতির কিনা, এসো এসো। এই বলে লোকটা নিজেই এগিয়ে এসে বুড়ুনকে নড়া ধরে তুলে নিল। বুড়ুন টের পেল লোকটার গায়ে অসুরের মতো জোর। গোসাই বাগানের ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা, দিনের বেলাতেও আলো নেই, কেমন আবছা ভুতুড়ে ছায়া চারিদিকে। সেই রাস্তা দিয়ে লোকটা বুড়ুনের হাত শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুড়ুনের ভালো লাগছে না। সে বলল, আপনি কে? আমি হা হা করে হেসে লোকটা বলে, আমি একজন সাধু মানুষ, ভয় পেও না। এক সময় এই গঞ্জে সবাই আমাকে হাবু ওস্তাদ নামে চিনত। এখনো কেউ কেউ চেনে। তোমার দাদু আর বাবা তো খুব চিনবে। বুড়ুন যেন ইলেকট্রিক শক খেয়ে কেঁপে উঠল। এই তবে হাবু ওস্তাদ! গোসাই বাগানের পুরো বাড়ির চারপাশের জঙ্গল সাফ করা হয়েছে। ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরে 5-7 জন ষণ্ডা চেহারার লোক শুয়ে বসে আছে। তাদের চোখ রক্তবর্ণ, আর মাঝে মাঝে শিব স্বয়ম্ভু বলে বিকট গলায় তারা হাঁক পারছে। হঠাৎ মাটি কাঁপিয়ে ঘরম করে কাছেই একটা বাঘ ডেকে উঠল। এত বিকট ডাক বুড়ুন জীবনে শোনেনি। সে কেঁপে উঠতেই হাবু ওস্তাদ বলে, ভয় নেই, ও আমার পোষা বাঘ। এতদিন জঙ্গলে ছিল, আমি ফিরে এসেছি খবর পেয়ে। বাঘটাও ফিরে এসেছে। এত ভয় বুড়ুন জীবনে পায়নি। কাঁপা গলায় সে বলে, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। হাবু হেসে তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, যাবে যাবে, তোমাকে একটু মিষ্টি মুখ করাই। জায়গাটা একটু ঘুরে টুরে দেখো। হয়তো এই জায়গা তোমার এত ভালো লেগে যাবে যে আর নিজের বাড়িতে ফিরতে ইচ্ছে করবে না। বুড়ুন হাবুর হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, না না না, আমি বাড়ি যাব। হঠাৎ হাবু তার চোখে হাত বুলিয়ে দিয়ে খুব আলতো গলায় বলল, এমন সুন্দর জায়গা ছেড়ে কোথায় যাবে? বুড়ুন চোখে হাত বোলাবার সময় চোখ বন্ধ করেছিল। চোখ চাইতেই সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। কোথায় সেই পোড়ো বাড়ি, কোথায় বা সেই জঙ্গল? সে দেখতে পেল কি সুন্দর বাগান। অজস্র অসংখ্য ফুল ফুটে আছে, সুগন্ধে ম ম করছে চারধার। গাছে গাছে দোয়েল, শ্যামা, কোকিল ডাকছে। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট প্রজাপতির মতো পরী। একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে তরতর করে। বাঁধানো ঘাটে একটা রঙিন নৌকো বাঁধা। সব কিছুই খুব ছোট ছোট খেলাঘরের মতো, কিন্তু ভারী সুন্দর। এখানে আকাশের রং সবুজ। রঙের বাক্সে যত রকম রং দেখা যায়, তো রকম রঙের ছোট বড় গোল চৌকো আর নানান আকৃতির মেঘ আকাশে ভাসছে। কোনো কোনো মেঘ খুব নিচু হয়ে প্রায় মাথা ছুঁয়ে চলে যাচ্ছে। মেঘগুলোর ওপরে চমৎকার ছোট ছোট বসবার গদি রয়েছে। একটা মেঘ তার কাছে এসে বলে উঠল, চড়বি নাকি বুড়ুন? চলো তোমাকে নিয়ে বেরিয়ে আসি। মন্ত্রমুগ্ধের মতো বুড়ুন উঠে পড়ল মেঘের কোলে। সাবানের ফেনার মতো নরম গদিতে বসে আস্তে আস্তে ওপরে উঠল। খুব ওপরে নয়, খুব বেশি হলে 3 তলার ছাদের সমান উঁচু হয়ে আস্তে আস্তে মেঘটা তাকে নিয়ে চলে। অল্প দূরেই একটা ছোট পাহাড়, তার চূড়ায় বরফ জমে আছে। পাহাড়ের পিছনে সূর্য ডুবছে। কি আশ্চর্য! এই সূর্যের চেহারা অবিকল আহ্লাদী মানুষের মুখের মতো। তার ঠোঁট, নাক, কান, চোখ সব আছে। বুড়ুনকে দেখে সূর্য বলে উঠল, তোমার হুকুম পেলেই আমি উঠব বা ডুবব। বুড়ুন অবাক হয়ে দেখল, তারপর বলল, তুমি একটু থাকো, আমি সব দেখে নিই ভালো করে, তারপর ডুবো। মেঘটা বলে উঠল, সূর্য ডুবলেও এখানে
কখনো অন্ধকার হয় না। চাঁদ মামা আছে, তারা আছে, স্বপ্নের আলো আছে। একটা ছোট্ট রেল স্টেশনের ধারে তাকে নামিয়ে দিল মেঘ। স্টেশনের ঘরটা নানা রঙে রঙিন। প্ল্যাটফর্মে হলুদ মোড়াম ছোট বাতিদানে সবুজ লাল নীল আলো জ্বলছে। খুদে ট্রেনটা দাঁড়িয়ে শ্বাস টানছে। কামরার জানালায় অদ্ভুত মজার মজার সব মুখ দেখে বুড়ুন। একটা জানলায় ডোনাল্ড ডাককে দেখতে পায়, অন্য জানলায় টিনটিন আর ক্যাপ্টেনের মুখোমুখি বসে একটা গুপ্তধনের প্লেন দেখছে। টিনটিনের কুকুর কুটুস একটা ডাইনি বুড়িকে তাড়া করে অন্য কামরায় উঠিয়ে দিয়ে এলো। একটা কামরার জানলায় দেখলো ভুতুম বসে আছে, কিন্তু ভুতুমের সঙ্গে ঝগড়া বলে তার দিকে ভালো করে তাকালো না বুড়ুন। টিং টিং করে মিষ্টি ঘণ্টা বাজতেই গার্ড সাহেব হুইসেল দিয়ে গাড়ি ছাড়ার সংকেত দিলেন আর বুড়ুনের দিকে চেয়ে বললেন, উঠে পড়ো তাড়াতাড়ি। গার্ডের মুখ দেখে বুড়ুন তো অবাক। এই যে অরণ্যদেবের সেই বেটে সন্ডি গুড়ান। একটা কামরায় উঠে পড়ে বুড়ুন। জানলায় বসে দেখে রূপকথার দেশের মতো অলৌকিক সুন্দর এক দেশের ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে। সব কিছুই ছোট ছোট, সব কিছুই খুব সুন্দর রঙের। যে কামরায় বুড়ুন উঠেছে তাতে অজস্র পুতুল বসে বসে বিস্কুট খাচ্ছে আর চিকন সুরে একে অন্যের সঙ্গে কথা বলছে। পুতুল কুকুর ঘুরে ঘুরে পুফ পুফ করে ডাকছে। বাঘ পুতুল বলছে হালুম হুলুম। হাতি পুতুল একটা বানর পুতুলকে খুঁড়ে নিয়ে দোল খাচ্ছে। একটা জঙ্গলের ধারে গাড়ি এসে ছোট্ট একটা স্টেশনে থামল। স্টেশনের নাম চড়ুইভাতি। গুড়ান এসে সবাইকে বলল, নেমে পড়ো নেমে পড়ো, এখানে আজ চড়ুইভাতি হবে। নেমে বুড়ুন সকলের সঙ্গে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে। ভারী সভ্য ভব্য জঙ্গল। কোথাও কাঁটা গাছ নেই, বিছুটি পাতা নেই, সুন্দর সুন্দর সব গাছ ফুল পাখি। ছোট ছোট বাঘ সিংহ হাতি গন্ডার ঘুরে বেড়াচ্ছে। নানা রঙের সাপ চলেছে নিজের কাজে। তাদের দেখে একদম ভয় করে না। একটা বাঘের গায়ে হাত বুলিয়ে দিল বুড়ুন। একটা সাপকে তুলে একটু আদর করে ছেড়ে দিল। দিনের আলো ফুরোচ্ছে না। সূর্য আটকে আছে পাহাড়ের পিছনে। আর সে সুন্দর নরম আলোয় জঙ্গলের মধ্যে লুকোচুরি। আলো ছায়ার ডোনাল্ড ডাক, টিনটিন, গুড়ান, ডাইনি বুড়ি, পুতুল আর জীবজন্তু মিলে কি যে হই হুল্লোড় করে চড়ুইভাতি হতে লাগলো তা বলে ফুরোয় না। ভুতুম এসে কাপুতি মিমতি করতে লাগলো। বুড়ুনদা, কাল আবির দিয়ে খুব অন্যায় কাজ করেছি, আর হবে না, কান্দচ্ছি। বুড়ুন গম্ভীর হয়ে বলে, আর পিঁপড়ে? সেও অন্যায়। এই দেখো 10 বার উঠবোস করছি, এবার ভাব করবে তো? ভুতুনের এত ভালো স্বভাব হয়েছে দেখে খুশি হলো বুড়ুম। ভাব করে ফেলল। এত সুন্দর দেশ ছেড়ে আর কোথাও কখনো যাবে না বুড়ুন। মনে মনে একথা সে ঠিক করে ফেলল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বুড়ুন আর ভুতুমকে খুঁজতে যেসব লোককে চারদিকে পাঠানো হয়েছিল তারা ফিরে এসে খবর দিল, না, কোথাও তাদের পাওয়া গেল না। এ খবর শুনে মন্মথবাবু শয্যা নিলেন আর রামবাবু ঘন ঘন তামাক খেতে লাগলেন। দু বাড়িতেই কান্নাকাটি শুরু হয়ে গেল। সন্ধ্যের শেষ ডাউন রেলগাড়িটা স্টেশন ছেড়ে চলে গেল। তার কু ঝিকঝিক শব্দ মিলিয়ে যেতে না যেতেই চারদিকে কাঁপিয়ে বাঘের ডাক উঠল, ঘ্রাম। একবার, দুবার, তিনবার। আর তখন চারদিকে হলুদ আলোর বান ডাকিয়ে পূর্ণিমার চাঁদ উঠে পড়ল আকাশে। কিন্তু সেই জ্যোৎস্নাতেও চারিদিকটা আজ বড় ভুতুড়ে দেখাতে লাগলো। রাস্তাঘাট ফাঁকা, জনশূন্য। পথে কুকুর বিড়াল পর্যন্ত নেই। সব দরজায় খিল পড়ে গেছে। হাড় কাঁপানো শীতের বাতাস বয়ে যাচ্ছে। রাম কবিরাজ একা তার দোকান ঘরে বসে আছেন। আড্ডাধারীরা কেউ আজ আসেনি। চারদিক নিঃশব্দ। রাম কবিরাজ বসে বসে ভাবছেন আর তামাক খাচ্ছেন। ভাবতে ভাবতে একসময় হঠাৎ আপন মনে বলে উঠলেন, তাহলে এই হলো ব্যাপার। যেই কথাটা বলেছেন অমনি তাকের উপর শিশি বোতলগুলো ঠনঠন করে নড়ে উঠল। রাম কবিরাজ অবাক হয়ে চারদিকে চেয়ে দেখলেন। ভাবলেন মনের ভুল। আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাহলে এই হলো ব্যাপার। বলার সঙ্গে সঙ্গে আবার শিশি বোতলগুলো ঠুনঠুন শব্দ। রাম কবিরাজ জানেন, ঘাবড়ে গেলে বা উত্তেজিত হয়ে পড়লে কোনো দিন কোনো কাজ হয় না।
এমনিতেও তিনি ভীতু মানুষ নয়, কারণ যারা সৎ ও ন্যায়পরায়ণ তাদের ভয়ের কিছুই নেই। মনটাকে শক্ত করে তিনি ইষ্টনাম জপ করতে লাগলেন। জপ করতে করতেই বললেন, কি চাও? কপাটের আড়াল থেকে খোনা সুরে কে যেন বলে, জপ বন্ধ করুন, নইলে কাছে আসে কি করে? আমার সময় নেই, কাজের কথাটা বলেই চলে যাব। রাম কবিরাজ জপ থামিয়ে বলেন, এবার বলো। খোনাসুর কপাটের আড়াল থেকে ঘরের মধ্যে চলে আসে, কিন্তু রামবাবু কাউকে দেখতে পান না। বাতাসের ভিতর থেকে স্বরটা বলে, ভয় পাবেন না, আমরা সব বুড়ুনের বন্ধু লোক। আমার নাম খোনাসুর। বরুণ কোথায়? গোসাই বাগানের পাতাল ঘরে, সমুদ্র দিঘির দক্ষিণের ঘাটে, জলের তলায় 6 নম্বর সিঁড়ির গায়ে যে ফাটল আছে সেইটাই হলো সবচেয়ে সোজা রাস্তা। জলে ডুব দিয়ে ফাটলে ঢুকে 10 কদম হাঁটলেই পথ পাওয়া যাবে। যে পথ সোজা পাতাল ঘরে গেছে সেখানে বুড়ুর আর ভূতম দুজনেই আছে। সেখানে যাওয়া যায় না? তা যাবে না কেন? কৌশলে সব হয়, কিন্তু গিয়ে কিছু লাভ নেই। তারা সেখান থেকে আসতে চায় না। সে কি? আগে সেই খবরটাই দিতে এলাম। হাবু তাদের বশীকরণ মন্ত্র দিয়ে আটকে রেখেছে। আমাদেরও মন্ত্রের জোরে বশ করে দিন রাত খাটাচ্ছে, একটুও জিরোতে পাই না। গা গতরে ব্যথা। তা কবিরাজ মশাইয়ের কাছে গা ব্যথার কোনো ওষুধ আছে নাকি? আছে, তবে সে মানুষের জন্য। তোমাদের কি আর সে ওষুধে কাজ হবে? তাহলে শিগগির শিগগির আমাদের জন্য ওষুধপত্র বের করে ফেলুন। রাম কবিরাজ চিন্তিত হয়ে বললেন, কাজটা বড় সহজ নয় হে। প্রথমে ভেবে দেখতে হবে, তোমাদের যখন শরীরই নেই তখন অসুখটা হয় কোথায়। নারীর গতি দেখে যে কিছু বুঝবো তারও কিছু উপায় নেই। তারপর ধরো তোমাদের পেট নেই, কাজেই ওষুধ পেটে গিয়ে ক্রিয়া করবে না। তোমাদের গায়ে মালিশও চলবে না, কাজেই তোমাদের জন্য বায়বীয় ওষুধ বের করতে হবে। সে কাজ ভারী শক্ত, তবে আমি চেষ্টা করব। খোনাসুর খুশি হয়ে বলে, বড় উপকার হবে তাহলে কবিরাজ মশাই। আমাদের কথা তো কেউ ভাবে না। এই হাবু বদমাইশটার কথাই ধরুন না, এখানে আসা ইস্তা কি অভৌতিক খাটনটাই না খাটাচ্ছে। বিচুটি বন পরিষ্কার করো, কাঁটা গাছ ওপড়াও, ঘর পরিষ্কার করো, দিঘির কচুরি পানা তোলো, এটা আনো সেটা নিয়ে যাও, অমুককে খবর দাও তমুককে ধরে আনুন। কাজের শেষ নেই। 3 ধাত নাচন নেচে মচ্ছি, বাগে পেলেই হাবুর খাঁড় মটকাবো। উৎসাহিত হয়ে রাম কবিরাজ বলেন, সত্যি মটকাবে? তবে আর বলছি কি, অবশ্য হাবুর ঘাড় মটকানো সহজ কাজ নয়। সে আমাদের মন্ত্রের জোরে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, ইচ্ছে থাকলেও কিছু করতে পারি না। তা বলে ভাববেন না যেন আমরা সবাই হাবুর হুকুমে খুশি হয়ে তামিল করছি। সুযোগ বুঝলেই আমরা কাজে ফাঁকি দিই। 1 লহমার কাজ করতে 3 দিন লাগিয়ে দিই, 3 দিনের কাজ সারতে 3 মাস কাটাই। আর বারে হাবুর কালী পুজোয় ফটিকবাবু চাঁদা দেননি বলে হাবু রেগে গিয়ে আমাকে ডেকে বলল, যা তো ফটিকের গোঁফ জোড়া উপড়ে নিয়ে আয়। আমি করলুম কি, ফটিকবাবুর গোঁফের বদলে তার ছাগলের দাড়ি গাছটা ছিঁড়ে নিয়ে গেলাম। হাবু প্রথমটাই বুঝতে পারিনি, পরে টের পেয়ে সে কি মার আমাকে। আমি মাথা চুলকে বললাম, আগে এই অন্ধকারে ঠিক ঠাহর পাইনি। তখন আরও মারে। এই দেখে বললাম, আগে কানে ভালো শুনতে পাচ্ছি না, বুড়ো হচ্ছি তো, তাই ফটিক শুনতে ফটিকের ছাগল আর গোঁফ শুনতে দাড়ি শুনেছি। কিন্তু মানুষের উপকার করতে নেই কবিরাজ মশাই। এই যে ফটিকবাবুর একটা উপকার করেছিলাম, তার জন্য বরং ফটিকবাবুই উল্টে কত না সাপ সাপান্ত করেছেন। বলেছেন যে আমার ছাগলের দাড়ি ছিঁড়েছে, তার ওলা উঠা হোক, সে নরকে যাক। নরকে যেন যমদূতেরা তাকে 10,000 বছর ধরে সেদ্ধ করে, আরও 10,000 বছর ধরে ভাজে, তারপর আরও 10,000 বছর রোদ্দুরে ফেলে রেখে শুকোয়।
কবিরাজ মশাই সান্ত্বনা দিয়ে বলেন, আহা, বুঝতে পারেনি ফটিক, আমি তাকে বুঝিয়ে বলবো খন, তুমি রাগ করো না বাবা খোনাসুর। এই বলে কবিরাজ মশাই উঠে একটা কাগজের পুড়িয়াতে একটু কর্পূর, গন্ধক, কালো জিরে, এলাচের গুঁড়ো, হিং এবং আরও কয়েকটা চূর্ণ মিশিয়ে টেবিলের ওপর রেখে বললেন, এটা নিয়ে যাও, গায়ে গতরে ব্যথা হলে বা হাঁপিয়ে পড়লে শুকে দেখো। এক শিশি কবিরাজি নস্য নিয়ে যাও, ওই তাকে আছে, এতে যদি কাজ হয় তবে আমি ভূতদের জন্য আরও নানা রকম ওষুধ বানাতে শুরু করব, আর সেই নতুন চিকিৎসাবিদ্যার নাম দেব ভৌত আয়ুর্বেদ। বাতাসের হাত বাড়িয়ে খোনাসুর পুড়িয়াটা তুলে নিল। কবিরাজ মশাই দেখলেন পুড়িয়াটা শূন্যে ভাসছে। খুব জোরে একটা শ্বাস টানার শব্দ হলো, তারপর এক প্রবল হাঁচছ। খোনাসুর বলে ওঠে, কাজ হচ্ছে মশাই, এই গায়ের ব্যথাটা যেন হাঁচির সঙ্গে বেরিয়ে গেল, এই জব্বর ওষুধ। রাম কবিরাজ খুশি হয়ে বললেন, ওষুধের জন্যে আর ভেবো না, লোকে আজকাল আর কবিরাজের কাছে আসতে চায় না, হাতুড়ে অ্যালোপ্যাথির দৌড়ে গিয়ে ধর্ণা দেয়, সেই জন্য মানুষের চিকিৎসা করতে আর রুচি হয় না। এবার থেকে না হয় ভূতদেরই চিকিৎসা করে দেখব। খোনাসুর আরও একবার হাঁচি দিয়ে বলল, এই যে আগে। রামবাবু গলায় আদর মাখিয়ে বললেন, এবার বলো তো বাবা খোনাসুর, ছেলে দুটোকে উদ্ধার করি কোন উপায়ে? খোনাসুর ভয় খাওয়া গলায় বলে উঠল, ও বাবা, উদ্ধার করা বড় কঠিন কাজ কবিরাজ মশাই, এই যদি বা কোনো রকমে উদ্ধার করতে পারেন তবে বাঁচাতে পারবেন না। রামবাবু চিন্তিত হয়ে বললেন, তাহলে উপায়? যদি কোনো রকমে বুড়ুন নিজের মনের জোর খাটিয়ে বশীকরণের মন্ত্র কাটাতে পারে, একমাত্র তবেই সে উদ্ধার পাবে। এ বাইরের লোকের কাজ নয়, যা করবেন এই ভেবে চিন্তে করবেন। আপনার ওষুধে খুব কাজ হচ্ছে মশাই। রামবাবু পরম তৃপ্তির সঙ্গে বললেন, তার হবে না, আমি হলাম ডাক সাইটে রাম কবিরাজ, মরা বাঁচাতে পারি। কিন্তু কথাটা ভালো করে শেষ করার আগেই কবিরাজ মশাই টের পেলেন যে পুড়িয়া সমেত খোনাসুর সাঁ করে পালিয়ে গেল। রামবাবু বারবার ডাকাডাকি করেও আর তার সাড়া পেলেন না। কি হলো রে বাবা বলে কবিরাজ মশাই ভাবতে লাগলেন। তারপর তার খেয়াল হলো অন্যমনস্কভাবে তিনি খোনাসুরের সামনে নিজের নামটা উচ্চারণ করে ফেলেছেন। ও নাম ওদের সহ্য হয় না। মনে মনে তিনি ঠিক করলেন, ভূতেদের চিকিৎসা যদি করতেই হয় তবে ওদের সামনে নিজের নামটা ভুলেও মুখে আনা চলবে না। করালিবাবু দোল পূর্ণিমার জ্যোৎস্না রাতে তার বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন। ভারী শক্ত একটা রুটো ভার সকাল থেকে কয়বার চেষ্টা করেছেন, পারেননি। পারবেন কি করে? সারাদিন গায়ের ছেলে বুড়ো হুল্লোড় করে রং খেলেছে। অত হুল্লোড়ে কি অঙ্ক হয়? অঙ্ক হয়নি বলে করালিবাবুর মাথাটা তেতে আগুন হয়ে গেল। প্রায় এরকম হয়। আর মাথা গরম হলে বরাবর কি শীত কি গ্রীষ্ম কি দিন কি রাত করালিবাবু গিয়ে পুকুরে ঘন্টার পর ঘন্টা গলা অবধি ডুবিয়ে বসে থাকেন। আর এই অভ্যাসের ফলে করালিবাবু নিজের অজান্তেই খুব বড় সাঁতারু হয়ে গেছেন। ইচ্ছে করলে তিনি 5, 7 এমনকি 10 মিনিট পর্যন্ত জলের নিচে ডুব দিয়ে থাকতে পারেন। বলতে কি সাঁতারের কম্পিটিশনে নামলে করালিবাবুকে হারানোর মতো লোক নেই। সে যাই হোক, করালিবাবুর রুটোভারের অঙ্কটা হয়নি আজ। সন্ধে অবধি পুকুরে ডুবে থেকে তার মাথাটা এখন ঠান্ডা হয়েছে। রাস্তায় পায়চারি করতে করতে তিনি গোল চাঁদটার দিকে তাকিয়ে 0 সংখ্যাটার কথা ভাবছিলেন।
আর এই ভেবে অবাক হচ্ছিলেন যে জিরোর মতো এত রহস্যময় ব্যাপার আর কিছুই নেই। ভেবে দেখলে জিরো বা শূন্যই হচ্ছে সব সংখ্যার উৎস। পৃথিবীর যাবতীয় সংখ্যা তত্ত্বের মূলে রয়েছে ওই শূন্য। চারদিকে বান ডাকা জ্যোৎস্নায় গাছপালা, আকাশ, মাটি এই যে ভারী সুন্দর দেখাচ্ছে, এর পিছনেও আছে একটা প্রপোর্শন বা অনুপাত। আকাশ কতটা পরিষ্কার থাকলে, কতখানি জ্যোৎস্না উঠলে, কতগুলো গাছপালা এবং কতখানি মাঠ ময়দান থাকলে কতটা সৌন্দর্যের সৃষ্টি হবে, তার পিছনেও কি অঙ্ক নেই? আসলে আকাশে, বাতাসে, জ্যোৎস্নায় বা অন্ধকারে সর্বত্রই অঙ্কের প্রভাব। ভেবে ভারী মুগ্ধ হয়ে গেলেন করালিবাবু। আর ঠিক এই সময় বাতাস ছিঁড়ে, জ্যোৎস্না কাঁপিয়ে ভয়ঙ্কর এক বাঘের ডাক উঠল। একবার, দুবার, তিনবার। বাঘ বাঘ বলে চেঁচাতে চেঁচাতে চারদিকের লোকজন দৌড়ে ঘর বাড়িতে ঢুকে পড়ছে। করালিবাবু একটু চমকালেন বটে, কিন্তু ঘাবড়ালেন না। শুধু আপন মনে বললেন, সাউন্ড, এই সাউন্ড মিনস ভাইব্রেশন, অ্যান্ড ভাইব্রেশন মিনস এনার্জি। অনেক ভেবে করালিবাবু দেখলেন এই সুন্দর প্রপোর্শনটার জ্যোৎস্না রাতের মধ্যে বাঘের ডাকের মতো একটা নতুন এনার্জি বা ভাইব্রেশন ঢুকে পড়ায় প্রপোর্শনটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ পূর্ণিমার সৌন্দর্যটা আর রইল না। মানুষ ভয় পেয়ে গেল। আচ্ছা, ভয়টাও কোনো এনার্জি নাকি অ্যাবসেন্স অফ এনার্জি? বাড়ির লোকজন এসে করালিবাবুকে বাড়িতে ধরে নিয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে পূব আকাশের দিকে চেয়ে টকটকে লাল সূর্যটা দেখে করালিবাবু আবার শূন্য সংখ্যাটা নিয়ে ভাবতে লাগলেন। শূন্যকে গুণ করা যায় না, ভাগ করা যায় না, শূন্য থেকে কিছু বিয়োগ করা যায় না, সব সময় নিটোল শূন্য থাকে। এই সব ভাবতে ভাবতে করালিবাবু স্নান করলেন, খেলেন, স্কুলে গেলেন। স্কুলে আজ বিশাল হট্টগোল। ছেলেরা কেউ ক্লাসে যাচ্ছে না, স্কুল বসবার ঘন্টা পড়ছে না। চারদিকে লোকজন খুব গম্ভীর মুখে কথাবার্তা বলছে। শোনা গেল কাল থেকে স্কুলের দুটি ছেলে, বুড়ুন আর ভুতুম, নিরুদ্দেশ। কোথাও তাদের হদিশ মিলছে না। আবার গতকালই গঞ্জে বহুবার বাঘের ডাক শোনা গেছে। সকলে তাই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছে। বেশিরভাগ লোকেরই ধারণা বুড়ুন আর ভুতুম এখন বাঘের পেটে। সুতরাং একদল ছাত্রের দাবি, বুড়ুন আর ভুতুমের নামে শোক প্রস্তাব নিয়ে স্কুল ছুটি দেওয়া হোক। কেউ কেউ বলছে ছেলে দুটোকে কোনো দুষ্টু লোক চুরি করে নিয়ে গেছে। কেউ বলছে তারা সমুদ্র দিঘিতে ডুবে গেছে। সে যাই হোক, বুড়ুন নিরুদ্দেশ হওয়াতে করালিবাবু খুবই হতাশ হলেন। বুড়ুনের মতো ছাত্র তিনি জীবনে দেখেননি। যদিও গত বার্ষিক পরীক্ষায় বুড়ুন অঙ্কে 13 পেয়েছিল, তবুও ইদানিং অঙ্কে তার প্রতিভা দেখে করালিবাবুর দৃঢ় ধারণা হয়েছে যে এ ছেলে আইনস্টাইনের মতো বড় হবে। এরকম ছাত্র খোয়া গেলে কার না দুঃখ হয়। বুড়ুন তাকে একবার বলেছিল, স্যার, অঙ্কের নিয়মে একে একে যোগ করে আমরা 2 করি, কিন্তু সেটা কি ঠিক? পৃথিবীতে কোনো একটা জিনিসই ঠিক আর একটার মতো নয়। একটা গাছের লক্ষ্য পাতার মধ্যে মিলিয়ে দেখলেও দেখা যাবে একটা পাতা হুবহু আর একটার মতন হয় না। আকার, গঠন, রং, ওজন ইত্যাদিতে কিছু না কিছু তফাৎ থাকবেই। এমনকি এক কণা বালির সঙ্গেও আর এক কণা বালির তফাৎ আছে। কাজেই একের সঙ্গে এক যোগ করে 2 হয় না, কারণ দুটো এক তো আলাদা। করালিবাবু খুবই অবাক হয়ে বলেছিলেন, তাহলে কি হবে? বুড়ুন জবাব দিয়েছিল, একের সঙ্গে এক যোগ করলে পাই 2 এক, তেমনি 3টে এক বা 4টে এক। এইটুকু বয়সে বুড়ুনের মাথায় একের তত্ত্ব খেলতে দেখে করালিবাবু আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। করালিবাবুও জানেন বস্তুতত্ত্বের নিয়ম অনুসারে পৃথিবীতে কখনো দুটো জিনিস ঠিক একই রকম হতেই পারে না। তাহলে
একের সঙ্গে এক যোগ করে 2 হয় কি করে? এই নিয়ে করালিবাবু প্রায়ই ভাবেন। হেড স্যার শচীন সরকার মাস্টারমশাইদের ডেকে বললেন, যতদূর মনে হচ্ছে হতভাগ্য ছেলে দুটিকে বাঘেই নিয়েছে, কিন্তু প্রমাণ ছাড়া কন্ডোলেন্স মিটিং করতে পারি না। তবে বাঘের উপদ্রবে ছেলেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে স্কুল ছুটি দিয়ে দিচ্ছি, আপনারাও সতর্ক থাকবেন। হেডমাস্টার মশাইয়ের কথা শুনতে শুনতে এত দুঃখেও করালিবাবুর মাথায় অঙ্ক খেলছিল। তিনি ভাবছিলেন, দুটো ছেলেকে যদি একটা বাঘে খায় তবে একের সঙ্গে 2 যোগ হয়ে অঙ্কের নিয়মে হয় 3, কিন্তু আদতে দুটো ছেলে প্লাস একটা বাঘ ইজ ইকুয়াল টু হয় একটা বাঘ। বুড়ুন, ভুতুম আর বাঘ মিলে 3টে প্রাণী হয়নি। অঙ্কের নিয়ম এখানে ব্যর্থ। আরও দুঃখের কথা, বুড়ুনের মতো অঙ্কের ভালো ছাত্রকে খেয়ে ফেলেও বাঘটার অঙ্কের মাথা খোলার কোনো সম্ভাবনাই নেই। বাঘটা টেরই পাবে না সে অঙ্কের জগতের কত বড় একটা প্রতিভাকে ধ্বংস করেছে। আবেগে করালিবাবুর চোখে জল এলো, রাগে তার গা ফুলতে লাগলো। আপন মনে তিনি বললেন, বাঘটাকে নিকেশ করতেই হবে। গেম টিচার পাশেই বসেছিলেন। করালিবাবুর কথাটা তার কানে যেতেই তিনিও চোখ মুছে ধরা গলায় বললেন, বরুণের ওপর আমার অনেক আশা ছিল। অলিম্পিক থেকে তার অন্তত 10-12টা সোনার মেডেল আনার কথা। বদমাস বাঘটাকে নিকেশ করার কথা আমিও অনেক ভেবেছি, কিন্তু শুনছি সেটা নাকি কোন তান্ত্রিকের বাঘ। সে তান্ত্রিক আবার মন্ত্রতন্ত্র বশীকরণ জানে। করালিবাবু অঙ্ক আর বিজ্ঞান ছাড়া কিছুই মানেন না, তাই হা হা করে হেসে বললেন, কিছু ভাববেন না, আমাকে একটা মজবুত দেখে লাঠি সোটা যা হোক কিছু দিন তো, তারপর দেখবেন এনার্জি, মোমেন্টাম আর ভেলোসিটির কাছে সব মন্ত্রতন্ত্র ধুলো হয়ে যাবে। গেম স্যার খুশি হয়ে বললেন, সে আর বেশি কথা কি, জ্যাভেলিন টাইন নিয়ে যান, বল্লমকে বল্লম, লাঠিকে লাঠি। তাই হলো। ছেলেরা যখন যে যার বাড়ি গেল, রাস্তাঘাট যখন একটু নির্জন হলো, তখন জ্যাভেলিনটা কাঁধে ফেলে করালিবাবু হনহন করে গোসাই বাগানের দিকে রওনা হলেন। রাম কবিরাজ দাওয়ায় বসে তামাক খেতে খেতে আকাশ পাতাল ভাবছিলেন। বাড়ির লোকেরা সব প্রবল কান্নাকাটি করছে, তিনিও কোনো উপায় বের করতে পারছেন না। বুড়ুন গোসাই বাগানের পাতাল ঘরে আছে, সেখানে পৌঁছানো শক্ত হলেও অসম্ভব নয়। খোনাসুর শর্টকাট রাস্তা বলে দিয়ে গেছে, যে কোনো ভালো সাঁতারুর পক্ষেই সেখানে যাওয়া সম্ভব। কিন্তু মুশকিল হলো বুড়ুনের ভিতরে মনের জোর সৃষ্টি করা। বুড়ুনের ইচ্ছাশক্তি না জাগলে সে মন্ত্র কাটিয়ে বেরোতে পারবে না। ভেবে ভেবে রোগা হয়ে গেছেন কবিরাজ মশাই, চোখের কোলে কালি। হঠাৎ রাস্তা দিয়ে করালিবাবুকে একটা বল্লম কাঁধে হেঁটে যেতে দেখে রামবাবুর মাথায় বিদ্যুৎ খেলে গেল। 3 লাফ দিয়ে দাওয়া থেকে নেমে প্রায় দৌড়ে গিয়ে করালিবাবুর কাছা টেনে ধরে বললেন, করালিবাবু চললেন কোথায়? করালিবাবু বুড়ুনের দাদুকে দেখে ব্যথিত মুখ করে বললেন, বুড়ুনের জন্য আমরা সবাই দুঃখিত রামবাবু, আমি বাঘটাকে শিক্ষা দিতে যাচ্ছি। রামবাবু খুশি হয়ে তার বিচক্ষণ চোখ দিয়ে করালিবাবুর চেহারাটা ভালো করে দেখে নিয়ে বললেন, আপনার বীরত্বে ভারী আনন্দ পেলাম। যাওয়ার আগে দয়া করে আমার একটা পাঁচন খেয়ে যান, তাতে গায়ে বল হবে, আর সেই সঙ্গে একটা গোপন শলা পরামর্শ দিয়ে দেব। সব সময়ে বীরত্বে কাজ হয় না, কৌশলও চাই। এই বলে করালিবাবুকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন রামবাবু। অনেকক্ষণ তাদের শলা পরামর্শ চলল। সন্ধ্যের পর আজও শেষ ডাউন গাড়ি স্টেশন ছেড়ে ঝিকঝিক শব্দ তুলে চলে গেল। একটু বাদেই প্রতিপদের চাঁদ একগাল হাসি ছড়িয়ে আকাশে উঠে পড়ল। একপাল শেয়াল চেঁচিয়ে উঠল কোথায় যেন, আর সেই শব্দে পাড়ার কুকুরগুলো ধমক ধামক শুরু করে দিল। আর হঠাৎ এ সময় করুণ সুরে ডেকে উঠল ফেউ। সবাই জানে ফেউ হলো বাঘের সঙ্গ। ফেউয়ের ডাক মিলিয়ে যেতে না যেতে রাম ডাকে কেঁপে উঠল চারদিক। সেই শব্দে সন্ধে রাতেই লোকালয়ে নিস্তব্ধতা নেমে আসে।
যে যার ঘরে বসে প্রাণ ভয়ে কাঁপে। শহরের দক্ষিণ ধারে ভয়ঙ্কর গোসাই বাগানের ঝোপঝাড়ের ভিতর দিয়ে নিঃশব্দে অকুত ভয়ে এগিয়ে চলেছেন করালি স্যার, কাঁধে জ্যাভেলিন। রাম কবিরাজ করালিবাবুর গায়ে একটা ভারী দুর্গন্ধ তেল মাখিয়ে দিয়েছেন। বলেছেন শীতের রাতে ঠান্ডা জলে নামতে আর ভয় রইল না। এ ভারী দুষ্প্রাপ্য তেল, এটা মেখে দক্ষিণ মেরুতে গেলেও নিউমোনিয়া ধরবে না। তার তেলটা বোধহয় ভালোই হবে, কিন্তু ভারী বিশ্রী গন্ধ। কবিরাজ মশাই করালিবাবুকে খানিকটা পাঁচনও খাইয়ে দিয়েছেন। সে পাঁচনটাও খেতে বিশ্রী, কিন্তু সেটা খাওয়ার পর থেকে মনটায় খুব ফুর্তি পাচ্ছেন করালিবাবু, আর মাথাটাও ঠান্ডা রয়েছে। নিঃশব্দে সমুদ্র দিঘির ধারে এসে পৌঁছলেন করালি স্যার। একটা বাঁশ ঝোপের আড়ালে ছায়ায় দাঁড়িয়ে চারিদিকটা একটু হিসেব করে নিলেন। চারদিক ছমছম করছে। জ্যোৎস্নার মুখে যেন একটা ভুতুড়ে কুয়াশার ঠুলি। চারপাশে যেন ছায়া ছায়া অশরীরী ঘুরে বেড়াচ্ছে। একটু ভয় ভয় করল করালিবাবুর। মনে মনে একটা রুট ওভার করে ফেলতেই ভয়টা কেটে গেল। দিঘিটা সমুদ্রের মতোই বিশাল বটে, কিন্তু তাকে অতটা পার হতে হবে না। কবিরাজ মশায়ের কথা মতো ঠিক নিশানায় হেঁটে তিনি পশ্চিম দিকের ধারে চলে এসেছেন। এখান থেকে দক্ষিণের ঘাটে স্থলপথে যাওয়া আর নিরাপদ নয়, যেতে হবে জলে নেমে সাঁতরে। করালিবাবু হিসেব করে দেখলেন এখান থেকে আগাগোড়া ডুব সাঁতারে যেতে কম করে 20 মিনিট লাগবে। কিন্তু তাতে ঘাবড়ালেন না মোটেই। শুধু জলে নামার আগে বাঁশ ঝোপের আড়ালে বসে মনে মনে খুব শক্ত একটা ইকুয়েশন কষে ফেললেন। তারপর জামা কাপড় খুলে শুধু একটা হাফ প্যান্ট পরা অবস্থায় বাঁশ ঝোপের ছায়া থেকে সাপের মতো বুকে হেঁটে জ্যাভেলিন সমেত নিঃশব্দে জলে নেমে গেলেন করালিবাবু। একটু শীত ছিল বটে, কিন্তু সে তেমন কিছু নয়। তবে অসুবিধে হচ্ছিল জলের তলাটা অন্ধকার বলে। কোন দিকে যাচ্ছেন, ঠিক নিশানায় এগোচ্ছেন কিনা তা বুঝতে পারছিলেন না। তবু নিঃশব্দে এগিয়ে চললেন। হঠাৎ টের পেলেন তার আশেপাশে খুব বড় বড় ডুবোজাহাজ ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে হিম হয়ে গেল তার গা। সর্বনাশ, শত্রুপক্ষের যে ডুবোজাহাজ আছে তা তো জানা ছিল না। তাড়াতাড়ি ভেসে উঠলেন করালিবাবু। আকাশে চাঁদের দিকে চেয়ে 10,10,10,10কে 3,03,003 দিয়ে ভাগ করে ফেললেন মনে মনে। মনটা ভালো হয়ে গেল। ভালো করে চারদিকে চেয়ে দেখলেন দক্ষিণের ঘাটে যেতে এখনও বেশ খানিকটা পথ বাকি। জ্যাভেলিনটা বাগিয়ে ধরে আবার ডুব দিতেই ভুল ভাঙল। ডুবোজাহাজ বলে যেগুলোকে ভেবেছিলেন সেগুলো আসলে সমুদ্র দিঘির বিখ্যাত কালবোস, চিতল, বোয়াল, কাতলা আর পাকা রুই মাছ। এই দিঘির মাছ কেউ ভয় ধরে না, তাই বহুকাল ধরে বেড়ে বেড়ে মাছগুলোর চেহারা হয়েছে পেল্লায়, গায়ে শ্যাওলা জমে গেছে। আর একবার দম নিতে উঠে ফের ডুব দিতেই করালিবাবু একেবারে মুখোমুখি দেখেন এক বিকট মূর্তি বিশাল পথ জুড়ে দাঁড়িয়ে আছে। বিকট দাঁত দেখিয়ে হাসছেও। করালিবাবু জ্যাভেলিন বাগিয়ে ধরে মনে মনে আরও একটা ইকুয়েশন করবার চেষ্টা করলেন, কিন্তু ভয়ে কিছু মনেই পড়ল না। বিকট মূর্তিটা জ্যাভেলিন বাগানো দেখেও ভয় খায়নি। হাত পা ছড়িয়ে হাসছে, কিন্তু একটুও নড়েনি। করালিবাবু সাহস পেয়ে আরও একটু কাছে এগিয়ে দেখেন, ও হরি, এ যে সদ্য বিসর্জন দেওয়া একটা কালী মূর্তি। এখনও কাঠামো থেকে মাটি বা রং খসেনি ভালো করে। 3 নম্বর শ্বাস নিয়ে দম ধরে করালিবাবু দক্ষিণের ঘাট বরাবর পৌঁছে খুব সন্তর্পণে যেই আরও একবার শ্বাস নেওয়ার জন্য মাথা তুলেছেন, অমনি খুব কাছেই বাজ ডাকার মতো বাঘ ডাকল। সেই ডাকে খানিকটা অবশ হয়ে গিয়ে ডুব দিতে ভুলেই গেলেন করালিবাবু। খোলামেলা ঘাটের কাছে জ্যোৎস্নায় বোকার মতো মাথা উঁচু করে রয়েছেন। হঠাৎ ঘাটের পৈঠায় এক বিশাল চেহারার মানুষের ছায়া দেখা গেল।
লোকটা হুঙ্কার দিয়ে বলে উঠল, কে রে? করালিবাবু টুপ করে ডুব দিলেন। আসলে নিজের ইচ্ছে যে ডুব দিলেন তা নয়, মনে হলো কে যেন তার ঠ্যাং ধরে জলের নিচে টেনে নিয়ে ছেড়ে দিল। ভাগ্যিস টানল, নইলে তার শরীর এমন আড়ষ্ট হয়ে গিয়েছিল যে ডুব দেওয়ারও ক্ষমতা ছিল না। জলের নিচে 6 নম্বর ডুবো সিঁড়িটা খুঁজতে আরও কিছু সময় লাগলো। কিন্তু মজা হলো, করালিবাবু ডুববার সঙ্গে সঙ্গে কে যেন তার হাতের জ্যাভেলিনটা ধরে খুব আস্তে তাকে টেনে নিয়ে গিয়ে একটা ফাটলের মুখে ছেড়ে দিল। কি হচ্ছে, ধরা পড়ে গেছেন কি না তা বুঝতে পারছিলেন না করালিবাবু, কিন্তু ভাববার সময় নেই। মনে মনে একটা সহজ ফ্যাক্টর কষে নিয়ে সুড়ঙ্গের মধ্যে ঢুকে কয়েক কদম হাঁটতেই একটা পথ পেলেন। এখানে জল কোমর সমান, পথটা উঁচু হয়ে উঠে গেছে। ঘোর অন্ধকারেও হাতড়ে হাতড়ে বুঝলেন। খুব দূর থেকে একটা শোরগোলের আওয়াজ আসছে। ওরা কি তবে টের পেল? সময় নেই। করালিবাবু জ্যাভেলিন হাতে অন্ধকারে পথটা বেয়ে উঠে গেলেন। নিখাদ অন্ধকার একটা সুড়ঙ্গ, পদে পদে নুড়ি, পাথর, শ্যাওলা, ঘুমন্ত ব্যাঙ পায়ের নিচে টের পাচ্ছেন। একটা সাপকেও কি মারালেন কে জানে, তবে করালিবাবু এগিয়ে গেলেন ঠিকই। অন্ধকারে ক্যালকুলেশন চলে না বলে বার কয়েক আছাড়ও খেলেন, তবু এগোলেন। বেশি দূর যেতে হলো না। 5 নম্বর আছাড়ের পর সোজা গিয়ে একটা দরজায় সজোরে ধাক্কা খেয়ে বাবারে বলে বসে পড়লেন। কিন্তু বিশ্রামের সময় নেই। হাতড়ে দেখেন দরজার গায়ে পুরনো তালা ঝুলছে। এক মুহূর্ত চিন্তা না করে জ্যাভেলিনের ফলাটা তালার ভিতরে ঢুকিয়ে চার দিতেই মরচে ধরা তালা হড়াক করে খুলে গেল। ঘরের ভিতরে কোনো আলো ছিল না, তবে অনেক ওপরের একটা বড় ঘুলঘুলি দিয়ে পুরো চাঁদটা দেখা যাচ্ছে। আর চাঁদটা ঠিক টর্চের মতো ফোকাস ফেলেছে সোজা বুড়ুনের মুখের ওপর। করালিবাবু দেখেন একটা চটের বিছানায় পাশাপাশি বুড়ুন আর ভুতুম শুয়ে ঘুমোচ্ছে। খুব শান্ত মুখ, মুখেই একটা হাসি, তবে আবছা আলোতেও বোঝা যায় ওরা খুব দুর্বল, একটুও নড়াচড়া বুঝি সইবে না। দুদিনেই রোগা হয়ে গেছে ছেলে দুটো। বুড়ুনকে একটা কথা বলতে হবে। রাম কবিরাজ কথাটা বারবার শিখিয়ে দিয়েছেন করালিবাবুকে, কিন্তু কথাটা এতই সামান্য, এতই ছেলে মানুষই যে সে কথাটা বুড়ুনকে বলার কোনো মানেই হয় না। অথচ রামবাবু বারবার তাকে বলে দিয়েছেন যে এই বাক্যটা নাকি বুড়ুনের পক্ষে মন্ত্রের মতো কাজ করবে। কবিরাজ মশাই বিচক্ষণ মানুষ, তাঁর উপরে কথাও চলে না। কথাটা বলার জন্য করালিবাবু আস্তে আস্তে বুড়ুনের শিয়রের কাছে এগিয়ে গেলেন, হাঁটু গেড়ে বসলেন। খুবই সোজা কথা। কবিরাজ মশাই বলে দিয়েছেন, একটু চেঁচিয়ে নামতার সুরে কথাটা বার কয়েক আওড়াতে হবে। কবিরাজ মশাই বারবার জিজ্ঞেস করেছিলেন, কথাটা মনে থাকবে তো করালিবাবু? ভুলে যাবেন না তো? যতই সামান্য শোনাক, এ কথাটা কিন্তু বুড়ুনের বেঁচে থাকার পক্ষে খুব জরুরি। ফুহ, তখন হেসেছিলেন করালিবাবু। এর চেয়ে কত শক্ত শক্ত কথা তার মনে থাকে, আর এ তো কোনো কথাই নয়, জলের মতো সোজা একটা বাক্য, নাম তার সুরে বলতে হবে। ঘরের বাইরে হঠাৎ খুব কাছে আবার ঝাউম করে ডাক শোনা গেল, আর একটা ধীর ভারী পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো। সময় নেই। করালিবাবু বুড়ুনের কানের কাছে মুখ নিয়ে খুব চেঁচিয়ে কথাটা বলতে গিয়েই বিস্ময়ে থ হয়ে গেলেন। কথাটা তার একদম মনে নেই, বেমালুম ভুলে গেছেন। আবার ডাকলো বাঘটা, এবার খুব কাছেই। পায়ের শব্দটাও এগিয়ে আসে ধীরে ধীরে। করালিবাবু নিজের মাথার চুল টেনে ছিঁড়ে ফেলেছেন রাগে। কথাটা কিছুতেই মনে পড়ছে না যে হ্যাঁ হ্যাঁ একটা শব্দ ছিল অঙ্ক, আর একটা যে কি যেন 13 হ্যাঁ। ওদিকে আরও একটা দরজা, সেই দরজার লোহার হুড়কো খোলার শব্দ হচ্ছে। করালিবাবুর হাতের খামচায় এক গোছা চুল তার মাথা থেকে উপড়ে এলো।
13 13 13 নামতার সুরে বুড়ুন বুড়ুন বুড়ুন। দরজার পাল্লাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে যাচ্ছে ধীরে ধীরে। একটা মশালের হলুদ আলো দেখা দিল দরজার ফাঁকে। এক মস্ত চেহারার রক্তাম্বর পড়া লোক পাথরের মতো মুখে মশাল উঁচুতে তুলে ধরে ধীরে ধীরে এগিয়ে আসে। তার পিছনে বিশাল ডোরাকাটা কালো হলুদ বাঘ। করালিবাবুর অবশ হাত থেকে জ্যাভেলিনটা পড়ে গেল মেঝেই। বিস্ময়ে হাঁ করে আছেন, মাথাটা ফাঁকা। বাঘটা ডাকল, কি সাংঘাতিক রক্ত জল করা ডাক! করালিবাবু অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, যেতেনি। তবে একেবারে শেষ মুহূর্তে পুরো বাক্যটা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে করালিবাবু পাঠশালার সর্দার পোড়োর মতো বিকট সুরে চেঁচাতে লাগলেন, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি। পাথরের মতো বিশাল চেহারার লোকটা এগিয়ে আস্তে আস্তে হুঙ্কার দিল, মা গো, নররক্ত চাষ মা, সব সাধনা চাষ মা, আজ তোর ইচ্ছাই পূর্ণ হোক। করালিবাবু সব ভুলে গেছেন, নিজের নামটাও মনে নেই, কিন্তু তিনি এক নাগারে নিখুঁত নামতার সুরে প্রাণপণে বলেই চলেছেন, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13। তারা তারা মা বলে আরও একবার ডাক ছেড়ে বাঘটা বিদ্যুৎ বেগে লাফিয়ে পড়ল সামনে। করালিবাবু শুধু টের পেলেন যে বাঘটা তার প্যান্টের কোমর কামড়ে ধরে পুঁটি মাছের মতো মুখে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, আর সেই বিশাল লোকটা হুঙ্কার দিয়ে বলছে, তারা তারা। করালিবাবু বাঘের মুখ থেকে ঝুলে থেকেও প্রচণ্ড চেঁচিয়ে বলে যেতে লাগলেন, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি। ছোট্ট একটা খেলনা এরোপ্লেনে করে বুড়ুন আর ভুতুম চাঁদের রাজ্যে চলে এসেছে। ভারী সুন্দর সোনালি মাঠ এখানে, সোনালি গাছপালা, সোনা রঙের ঘাস, আকাশে সোনা ছড়ানো আলো। চাঁদের বুড়ি চরকা থামিয়ে তাদের জন্য পিঠে বানাতে বসেছে। বুড়ুন আর ভুতুম চলল ততক্ষণে কাছের ছোট একটা রূপলি পাহাড়ের জলে স্নান করতে। চারদিকে পাখি ডাকছে, ময়ূর উড়ে বেড়াচ্ছে, মেঘের ভেলায় চড়ে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা ছেলেমেয়েরা। চারদিকে খেলা, ম্যাজিক, চড়ুই ভাতি, সার্কাস, আইসক্রিম, পড়াশোনার বালাই নেই, স্কুল পাঠশালা নেই, শুধু মজা আর মজা। ভুতুম বলল, বুড়ুন্দা, আমরা কিন্তু কোনো দিন ফিরে যাব না। দূর, কে ফিরবে? বুড়ুন আর ভুতুম ম্যাজিক দেখলো, সার্কাস দেখলো, বাচ্চাদের সঙ্গে খেললো, আইসক্রিম খেতে খেতে গিয়ে ঝর্ণার জলে ইচ্ছে মতো স্নান করলো। ঝর্ণার নিচে একটা সুন্দর পুকুরে সাঁতার কাটতে লাগলো। হঠাৎ বুড়ুন শুনতে পেল, এত আনন্দ আর অফুরন্ত মজার মধ্যে কে যেন হঠাৎ রসভঙ্গ করে বলে উঠল, বুড়ুন তুমি অঙ্কে 13। দপ করে যেন চারদিকের আনন্দের আলোটা নিভে গেল বুড়ুনের চোখে। মনটা ভারী খারাপ হয়ে গেল। চারদিকে চেয়ে কথাটা কে বলল সেটা খুঁজছিল। সন্দেহবশে একটা পাখিকে ঢিল মেরে তাড়িয়ে দিল বুড়ুন, কিন্তু তবু কে যেন আবার বলে উঠল, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13। ভারী রেগে গেল বুড়ুন, ভীষণ চেঁচিয়ে বলল, ভালো হবে না বলছি। কিন্তু আবার আড়াল থেকে, আবডাল থেকে, বাতাস থেকে, আকাশ থেকে কথাটা আসতেই লাগলো, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13। রাগে বুড়ুন 10খানা হয়ে গেল। এক লাফে ঝর্ণার জল থেকে উঠে বড় বড় ঢিল তুলে চারিদিকে ছড়ে আর চেঁচায়,
ভালো হবে না বলে দিচ্ছি, সব ভেঙে ফেলবো, সব নষ্ট করে দেব। পায়ের নিচে মাটি বলে উঠল, বুড়ুন তুমি অঙ্কে 13। পাহাড় বলে ওঠে, বুড়ুন তুমি অঙ্কে 13। তারপর সমস্বরে গাছপালা, পাখি, নদী, জল, চাঁদ, মেঘ সবাই নামতার সুরে বলতে থাকে, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি। রাগের চোটে বুড়ুন একটা গাছ উপড়ে নেয়। তারপর 2 হাতে ধরে এলো পাথারি চারদিকের সব কিছু ভাঙতে থাকে। আকাশ ভাঙে, পাহাড় ভাঙে, মাটি ভাঙে, ভাঙতে 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 চারদিকের সব ফাঁকা হয়ে যায়, সব মিলিয়ে যায়। পাতাল ঘরে আসতে বুড়ুন চোখ মেলে তাকায়। তাকিয়েই বুঝতে পারে তার উপর এতক্ষণ যে স্বপ্নের ভার চাপানো ছিল তা সরে গেছে। তার কানের কাছে ফিসফিস করে কে যেন বলে ওঠে, বুড়ুন, এই প্রথম একজন নিজের শক্তিকে হাবুর মন্ত্র কেটে বেরিয়ে আসতে পারল। সাবাস, হাবুর আর কোনো ক্ষমতাই রইল না। যেই মুহূর্তে হাবুর মন্ত্র তুমি কেটেছ, সেই মুহূর্তেই হাবুর সব শক্তি চলে গেছে। বুড়ুন বলল, নিধিদা? কিন্তু নিধিরাম তখন কোথায়? পলকে বাতাসের বেগে সে ছুটে গেছে তার দলবলকে খবর দিতে। সুড়ঙ্গ ধরে মশাল হাতে হাবু উঠছিল ওপরে। সামনে ভয়ালো বাঘ। বাঘের মুখে করালিবাবু ঝুলছেন। ঝুলতে ঝুলতে তখনও অস্ফুট স্বরে বলছেন, বুড়ুন তুমি অঙ্কে 13, বুড়ুন তুমি। হঠাৎ বাঘটা থেমে করালিবাবুকে যত্নের সঙ্গে মাটিতে শুইয়ে দিল। তারপর আস্তে আস্তে ঘুরে হাবুর মুখোমুখি দাঁড়িয়ে বিশাল হাঁ করে গম্ভীর স্বরে ডাকল, বাঘের 2টো চোখ জ্বলজ্বল করছে, জিভ দিয়ে নাল গড়াচ্ছে, গোঁফ জোড়া কাঁটার মতো খাড়া হয়ে আছে। আর সেই মুহূর্তে বাতাসে প্রচণ্ড কোলাহল করে ভূতেরা বলে উঠল, হাবু তুমি এবার মরো, তুমি এবার মরো, হাবু তুমি এবার মরো, হাবু তুমি এবার মরো, তুমি এবার মরো। হুবহু করালি বাবুর নাম তার সুর। এক মুহূর্ত থ হয়ে থেকে পর মুহূর্তেই হাবু বুঝতে পারল তার মন্ত্র আর কাজ করছে না। যাদের সে বশ করে রেখেছিল এতকাল তারা সব রুখে দাঁড়িয়েছে। হাবুর জীবনে এমন ঘটনা আর ঘটেনি। গদাই দারোগার হাতে সে একবার বোকা বনেছিল বটে, কিন্তু তা বলে গদাই তার মন্ত্র কাটতে পারেনি। সার্কাসের বাঘ ধরে এনে সাহসী গদাই তার পিঠে চেপে গোসাই বাগানে এমনভাবে দেখা দিয়েছিল যে হাবু ভেবেছিল গদাই বুঝি বেজায় মন্ত্রসিদ্ধ গুণী লোক। ঘাবড়ে গিয়ে হাবু বুদ্ধি হারিয়ে ফেলেছিল, তাই তার মন্ত্রতন্ত্র কাজ করেনি। কিন্তু তারপর জেলখানায় বসে গোপনে সে আরও চর্চা করে খুব ক্ষমতা নিয়ে ফিরেছে। কিন্তু সব গুলিয়ে গেল, আর কোনো জারিজুরি খাটবে না। মুহূর্তের মধ্যে বুদ্ধি খাটিয়ে হাবু মশালটা বাঘের মুখের মধ্যে গুঁজে দিয়ে পাশ কাটিয়ে চোঁ চোঁ দৌড়তে লাগলো। পিছনে তাড়া করে চলল ছ্যাঁকা খাওয়া কালান্তক বাঘ। বাঘের পিছনে ভূতের পাল, আর তার পিছনে হাফ প্যান্ট পরা মশাল হাতে করালি স্যার। করালি স্যার তখনও চেঁচাচ্ছেন, বুড়ুন তুমি অঙ্কে 13। হাবু কিন্তু সে যাত্রা প্রাণে বেঁচে যায়। করালি স্যারের হাফ প্যান্ট পরা, করাল চেহারা আর বুড়ুন তুমি অঙ্কে 13 চেঁচানি শুনেই বোধহয় বাঘটা জঙ্গলে পালিয়ে যায়। হাবু প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে একটা বাবলা গাছের শেকড়ে হোঁচট খেয়ে পড়ে যায়। ভূতেরা যখন গিয়ে তার ঘাড় মটকানোর চেষ্টা করছে, তখন করালি স্যার বুড়ুন তুমি বলে চেঁচাতে চেঁচাতে সেখানে হাজির হলেন। তার গায়ে কবিরাজ মশাই যে তেল মাখিয়ে দিয়েছিলেন, সেই তেলের গন্ধে অধিকাংশ ভূতই তফাতে গিয়ে ওয়াক তুলতে লাগলো।
বাদ বাকি ভূতেরা বুড়ুন তুমি চেঁচানিকে নতুন কোনো মন্ত্র ভেবে ভয় খেয়ে সরে দাঁড়ালো। তাই বেঁচে গেল হাবু। তবে বেঁচে গিয়েও তার হেনস্থার আর শেষ রইল না। স্কুলের বুড়ো দপ্তরি রিটায়ার হয়ে দেশে চলে যাওয়ায় সে জায়গায় হাবুকে বহাল করা হলো। হাবু এখন স্কুলের ঘন্টা বাজায়, ক্লাসে ক্লাসে পরীক্ষা বা ছুটির নোটিশ দিয়ে যায়। সেই হাবু আর নেই, চুপসে এতটুকু হয়ে গেছে। ভূত প্রেতকে সাংঘাতিক ভয়, দিন রাত রাম নাম জপ করে। কবিরাজ মশাইয়ের যা পসার হয়েছে তার বলার নয়। সারাক্ষণ তার দোকানে রুগীর ভিড়। তবে লোকে বলে যে তার রুগীদের মধ্যে সবাই মানুষ নয়। খেলাধুলা বা লেখাপড়ায় বুড়ুনকে আর নিধিরাম সাহায্য করে না। রাম কবিরাজ নিষেধ করে দিয়েছেন। তবে বুড়ুন নিজের চেষ্টাতেই খেলা ও পড়ায় বেশ উন্নতি করে ফেলেছে। তবে হাফ ইয়ারলি পরীক্ষাতেও দেখা গেল যে সে অঙ্কে সেই 13ই পেয়েছে, অথচ 100 নম্বরের উত্তর নির্ভুল দিয়েছিল। পরে অবশ্য খোঁজ নিয়ে দেখা গেল করালিবাবু স্যার ক্লাসের সব ছেলেকেই অঙ্কে ঢালাও 13 নম্বর করে দিয়েছেন, কাউকে পাশ করাননি। ছেলেরা গিয়ে যখন তাকে ধরল তখন তিনি একগাল হেসে সকলের পিঠে হাত বুলিয়ে বললেন, এই 13 নম্বরটা না খুব পাওয়ারফুল, বুঝলে? আমি এখন 13 সংখ্যাটা নিয়ে খুব ভাবছি। ভেবে মনে হলো এই সকলেরই জীবনে অন্তত একবার অঙ্কে 13 পাওয়াটা খুব দরকার।